প্রথমেই বলে দিই, গল্পটা একটা সিজনে সম্পূর্ণ করা অসম্ভব, তাই গল্পটির দ্বিতীয় সিজন আসবে। আর হ্যাঁ, গল্পটা খুবই রহস্যময়। গল্পটা শেষ পর্যন্ত না শুনলে আপনারা বুঝতে পারবেন না কখন কি হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এই সিজনটি অবশ্যই সম্পূর্ণ শুনবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। আমি সকালে ঘুমিয়ে আছি, এমন সময় আব্বু এসে আমাকে টেনে ঘুম থেকে উঠিয়ে পিটাতে লাগলো। আমি কিছুই বুঝতে পারছি না আব্বু কেন আমাকে পিটাচ্ছে। আমি আব্বুকে বললাম, আব্বু আমি কি করেছি, আমাকে এভাবে পেটাচ্ছেন কেন? তুই ঋষিতাকে কি করেছিস বল? আমি তো কিছুই করিনি আব্বু। আমার কোনো কথাই আব্বু শুনছে না, আব্বু আমাকে পিটিয়ে যাচ্ছে। হঠাৎ আমি আর পেটানি সহ্য করতে না পেরে মাটিতে ফ্লোরে পড়ে যাই। কিছুক্ষণ পর আমার ছোট বোন এসে আমার মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরালো। বলল, ভাইয়া উঠো, ভাইয়া উঠো। আমি আস্তে আস্তে চোখ খুলতে আমার ছোট বোনের গালে হাত বুলিয়ে দিলাম। আমার কিছু হলে আমার ছোট বোন সাথে সাথে কান্না করে দেয়। আব্বু সোফা থেকে উঠে এসে আমার শার্টের কলার ধরে দাঁড় করালো। আমার দুই গালে দুটো চড় মারলো। চড় মারার ফলে আমি ঋষিতার পায়ের কাছে গিয়ে পড়লাম। ঋষিতার আব্বু বলল, শরীফ, এখন তুই ঠিক কর, তুই তোর ছেলেকে বাড়িতে রাখবি নাকি রাখবি না। আমার মেয়েকে এত বড় একটা সর্বনাশ করলো, আমরা সমাজে মুখ দেখাবো কিভাবে? তোর কোনো চিন্তা করতে হবে না, আমি রাতুলকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিব। আর ওকে আমি ত্যায্য ঘোষণা করলাম। আজ থেকে আমার কোনো ছেলে নেই। আব্বুর কথা শুনে আমার মাথায় বাজ পড়ল। আমি কি করেছি আব্বু? তোর কারণে ঋষিতা আজ প্রেগনেন্ট। মানে? তুই ঋষিতার সাথে এটা করতে পারলি? আমার ভাবতেই ঘেন্না হচ্ছে। ঋষিতা না তোর চাচাতো বোন, তুই এটা কিভাবে পারলি? আব্বু তুমি বিশ্বাস করো, আমি ঋষিতাকে কিছু করিনি। আজ পর্যন্ত আমিও শরীরে টাচও করিনি, ঋষিতা বলল। চাচা, তোমার ছেলে জোর করে এমন করছে। আমি এখন বাইরে গেলে সমাজের মানুষ কি বলবে? তোর কোনো চিন্তা করতে হবে না, আমি তোর একটা ব্যবস্থা করে দিতেছি। রাতুল, তুই এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যা। আব্বু আমি এখন বাসা থেকে বেরিয়ে কোথায় যাব? সেটা আমি জানি না। এইটা বলেই আমার পেটের মধ্যে দিল জোরে একটা লাথি। আমি ছিটকে গিয়ে আম্মুর পায়ের কাছে গিয়ে পড়লাম। আমি কান্না করতে করতে আম্মুকে বললাম, আম্মু তুমি তো আমাকে চিনো আমি কেমন, আমি এটা সত্যি করিনি, তুমি বিশ্বাস করো। আম্মু কান্না করতে করতে বলল, আমি আর কি বিশ্বাস করব? ঋষিতা কি আমাদের কাছে মিথ্যে কথা বলবে? এই বলে আম্মু কান্না করতে করতে চলে গেল রুমে। আমি আর কিছু না বলে চলে গেলাম রুমে গিয়ে আমার নিজের কিছু টাকা দিয়ে একটা ল্যাপটপ আর একটা ফোন কিনেছিলাম, আর একটা ঘড়ি আমার বন্ধু রায়হান গিফট করেছিল। এগুলো নিয়ে আমি আমার ছোট বোনটার কাছে গেলাম। কাছে যেতেই হালিমা আমাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুমি যেও না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। ওরা যা বলেছে সব মিথ্যা কথা, এটা আমি আর তুমি জানি। ঋষিতা আপু তো আমাদের থেকে বড়, আপু যা বলবে তাই তো আপু আম্মু বিশ্বাস করবে। আচ্ছা এসব কথা রাখ, শোন তুই সব সময় পর্দা করে চলবি, আর আমি হয়তো আর এই বাড়িতে বা তোর মুখটা দেখতে পাবো না। হালিমা কান্না করতে করতে বলল, প্লিজ ভাইয়া তুমি যেও না। আমি হালিমাকে ছেড়ে চলে গেলাম আম্মুর রুমে। আমি আম্মুকে সালাম করে চলে আসতে যাব, আম্মু বলল, এই নে বাবা, এইখানে 20,000 টাকা আছে, এইটা নিয়ে যা। আর টাকা লাগলে আমাকে ফোন করিস। আম্মু আমার কিছু লাগবে না, তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ছোট বোনটাকে ভালো করে রেখো, ওকে কষ্ট দিও না। এই বলে আমি চলে আসলাম বাসা থেকে। কোথায় যাব, কি করব, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। হঠাৎ পেছন থেকে কে যেন আমাকে ডাক দিল। আমি পেছনে তাকিয়ে দেখি ইমতিয়াজ। ইমতিয়াজ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। আমি দাঁড়িয়ে গেলাম। ইমতিয়াজ আমার কাছে এসে বলল, কি রে, তুই কোথায় যাচ্ছিস?
আর তোর কপাল থেকে রক্ত পড়ছে কেন? আব্বু আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আর আমাকে ত্যায্য পুত্র করে দিয়েছে। মানে? এরপর ইমতিয়াজকে সব ঘটনা করে বললাম। ইমতিয়াজ বলল, তুই আমার বাসায় চল। না রে, আমি আর এখানে থাকবো না, চলে যাব অনেক দূরে। এইসব কি বলতেছিস? পাগল হয়ে গেলি নাকি? আচ্ছা শোন, আমার বোনটাকে দেখে রাখিস। তুই তো আমার ভালো বন্ধু, আর সবাইকে জানিয়ে দিস আমি চলে গেলাম। আমরা যেখানে দেখা করতাম প্রতিদিন রাতে, ওইখানে একদিন না একদিন আসবো। এই বলে ইমতিয়াজের কাছ থেকে চলে আসলাম স্টেশনে। স্টেশনে এসে একটা বেঞ্চে বসে আছি, কোথায় যাব ভাবছি। বেঞ্চ থেকে উঠে কাউন্টারের কাছে গিয়ে বললাম, ভাই এখন কি কোনো জায়গায় যাওয়ার ট্রেন আছে? আছে একটা। চট্টগ্রামের একটা ট্রেন আছে একটা, আর একটা সিলেটের আছে। আচ্ছা, চট্টগ্রামের একটা টিকিট দেন। এই নেন। কত টাকা টিকিটের? 260 টাকা। আমি পকেটে হাত দিয়ে দেখি 700 টাকা আছে। 260 টাকা টিকিট কাউন্টারের লোককে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ট্রেন আসলো। আমি ট্রেনে উঠে সিট খুলে বের করলাম। আমার পাশের সিটে একটা মেয়ে বসা। আমি গিয়ে আমার সিটে বসে পড়লাম। আমি চুপচাপ বসে আছি। হঠাৎ মেয়েটা জিজ্ঞেস করলো, এই যে মিস্টার, আপনার মাথা থেকে তো রক্ত ঝরছে। ঝরতে থাকুক। এইভাবে রক্ত পড়লে তো আপনি যে কোনো সময় অজ্ঞান হয়ে যেতে পারেন। মেয়েটার এই কথা বলার সাথে সাথেই আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। জানি না কখন জ্ঞান ফিরল। চোখ খুলতেই পাশে তাকিয়ে দেখি ওই মেয়েটা। আমি জিজ্ঞেস করলাম, আমি কোথায় আছি এখন? আপনি এখন হাসপাতালে আছেন, আর 4 দিন পর আপনার জ্ঞান ফিরল। আমি ডাক্তারকে ডাকতে লাগলাম, ডাক্তার ডাক্তার ডাক্তার। তখনই ডাক্তার এসে বলল, কি হয়েছে? আর আপনি এত জোরে চিৎকার চেঁচামেচি করবেন না, আপনার ক্ষতি হতে পারে। আমি রিলিজ চাই। আপনার আজকে জ্ঞান ফিরল আর আজকে রিলিজ চাচ্ছেন? না, আপনাকে আজকে রিলিজ দেওয়া যাবে না, আপনাকে কাল রিলিজ দিব। নীলামা, তুই এই ছেলেটাকে কিছু খাইয়ে দে, 4 দিন তো হলো কিছু খাই নাই। আচ্ছা আঙ্কেল। মেয়েটার নাম নীলা। আমি মেয়েটাকে বললাম, আমার ফোন কোথায়? এই নিন আপনার ফোন। আমি ফোনটা হাতে নিতেই দেখি আমার ছোট বোন আমাকে অনেকগুলো মিসড কল মেরেছে, আর আমার সব বন্ধুরা অনেক ফোন করেছে। আমি সিমটা খুলে রেখে দিলাম। নীলা বলল, কি হলো, আপনি সিম খুললেন কেন? এমনি। আচ্ছা, আমাকে কি কিছু খাবার দেওয়া যাবে? আমার খুব ক্ষুধা লাগছে। আপনি একটু বসেন, আমি আনতেছি খাবার। নীলা চলে গেল। আমি শুয়ে আমার ফোনে একটা সিম ভরলাম। ভরে ইমনকে ফোন দিলাম। হ্যালো ইমন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি ভালো আছি। শোন, কাল তুই 5 লক্ষ টাকা নিয়ে এই হাসপাতালে চলে আসবি। আচ্ছা ভাই। আমি ফোনটা রেখে দিলাম। রেখে সিমটা খুলে ফেললাম। একটু পর নীলা খাবার নিয়ে আসলো। দেন আমাকে। না, আমি খাইয়ে দিব, চুপ করে বসে থাকেন। না, আমি হাতে খেতে পারবো। বলছি না আমি খাইয়ে দিব। মেয়েটার রাগ দেখে আর কিছু বললাম না, চুপচাপ খেয়ে নিলাম। মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে খেয়াল করিনি। মেয়েটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার মুখ থেকে হঠাৎ এই কথাটা বের হয়ে আসলো। নীলা বলল, কিছু বলছেন? না তো। কিছু তো বলছেন, আমি শুনেছি। আচ্ছা, আপনার এই অবস্থা হলো কিভাবে? আমি নীলাকে সব খুলে বললাম। নীলা বলল, আচ্ছা, আপনি আমাদের বাসায় চলেন। আচ্ছা, আপনার পরিচয়টাই তো জানা হলো না। আমি রাতুল। আমার পুরো পরিচয়টা দিলাম না, কারণ পুরো পরিচয়টা দিলে চিনে ফেলবে। ও, আপনি কিসে পড়েন? আমি 5ম শ্রেণী পর্যন্ত পড়েছি, আর পড়তে পারিনি। ও সো স্যাড। আচ্ছা, এখন এই ওষুধগুলো খেয়ে ঘুমান। আচ্ছা, মেয়েটা দেখতে যেমন সুন্দর, তেমনি তার আচার আচরণ তেমনি সুন্দর। আমি ওষুধগুলো খেয়ে ঘুমিয়ে পড়লাম। রাত প্রায় 1টা তখন। আমার ঘুম ভাঙলো। আমি তাকিয়ে দেখি নীলা আমার পাশে আমার হাতে হাত রেখে শুয়ে আছে। আমি হাতটা টান দিতেই নীলা উঠে গেল। বলল,
কি হয়েছে? কিছু লাগবে নাকি? না, কিছু লাগবে না, আপনি ঘুমান। আপনি ঘুমান, আমি আছি আপনার পাশে। আমি মেয়েটার মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখি মেয়েটার চোখের নিচে কালি পড়ে গেছে, হয়তো এই কদিন ঘুমায়নি। আমি বললাম, আপনি চাইলে আমার পাশে ঘুমাতে পারেন, বেড তো বড়ই। আমার কথা শুনে নীলা হয়তো খুশি হলো, বলল, না, আপনার সমস্যা হতে পারে, আমি এইখানেই ঘুমিয়ে যাব। না, আপনি আমার পাশে ঘুমান। আচ্ছা। নীলা এসে আমার পাশে ঘুমিয়ে পড়লো, আমিও ঘুমিয়ে গেলাম। সকালে চোখ মেলে দেখি নীলা এক পা আমার হাঁটুর ওপরে আর এক হাত আমার বুকের ওপরে। আমি কিছু না বলে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বেজে গেছে। আমি নীলাকে আস্তে করে ডাক দিয়ে বললাম, নীলা, এই যে নীলা আপু। আপু ডাকতেই নীলা ঘুম থেকে উঠে গেল। নীলা বলল, আমাকে আপু ডাকছে কে? আমি ডেকেছি। কেন? ও এমনি। অনেক সকাল হয়ে গেছে, যান গিয়ে ফ্রেশ হয়ে আসেন। আচ্ছা। নীলা চলে গেল ফ্রেশ হতে। আমি চিমটা ভরে ফোন করলাম ইমনকে। হ্যালো ইমন। ভাই বলেন। কই তুই? এই তো হাসপাতালে। ও, টাকা দিয়ে চলে যাস, আর আমি 12 তারিখে বসের কাছে যাব, বলে দিস। সত্যি ভাই, আপনি আবার আসবেন? আসবো, আর আমার কেবিন নাম্বার 132। আচ্ছা। আমি ফোনটা রেখে দিয়ে আবার সিমটা খুলে ফেললাম। কিছুক্ষণ পর ডাক্তার আসলো, বলল, আপনি এখন পুরোপুরি সুস্থ, চিন্তার কোনো দরকার নেই। ডাক্তার, আর কি ঔষধ লাগবে লিখে দেন, আমি আজকেই চলে যাব একটু পর। ওকে। ডাক্তার চলে গেল। নীলা এসে বলল, কি হয়েছে? ডাক্তার এসেছিল। ও আচ্ছা, আমি খাবার নিয়ে আসতেছি। না, খাবার আনতে হবে না, আমি এখনই চলে যাব। কোথায় যাবেন? একটা কিছু তো করতে হবে। আপনি আমাদের বাসায় চলেন প্লিজ। আচ্ছা, কিন্তু আমাকে একটা কাজ দিতে হবে। ওকে। আমরা চলে আসলাম ডাক্তারের কাছে। ডাক্তার বলল, এই নেন ঔষধ, এই ওষুধগুলো নিয়মিত খাবেন, তাহলে ঠিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা ডাক্তার, আমরা এখন যাই। শোনেন, এই নেন কার্ড, যদি কোনো কিছুর দরকার হয়, যদি কোনো কিছুর সমস্যা হয় আমাকে ফোন করে জানাবেন। আর নীলামা, তুমিও ওর খেয়াল রাখো। আচ্ছা আঙ্কেল। আঙ্কেল, ওর কত টাকা হয়েছে? সব টাকা দেওয়া হয়ে গেছে। কি দিল এত টাকা? ইমন নামের একজন ছেলে এসে সব টাকা নিয়ে গেছে। ও আচ্ছা আঙ্কেল, এখন আমরা যাই। আচ্ছা। নীলা, আমরা এখন কোথায় যাব? আমাদের বাসায়। একটু ওয়েট করো, গাড়ি আসতেছে। ওকে। একটু পর গাড়ি আসলো, গাড়িতে উঠে পড়লাম। নীলা আমার পাশেই বসেছে, আমি চুপচাপ হয়ে বসে আছি। নীলা বলল, তুমি গাড়ি চালাতে পারো? পারি। কেন? তুমি না বলেছিলে একটা কাজ লাগবে তোমার? এই কাজটাই তুমি করবে। আচ্ছা। কিছুক্ষণ পর একটা বাড়ির সামনে এসে গাড়িটা দাঁড়ালো। গাড়ি থেকে নেমে বাড়িতে ভেতরে ঢুকতেই আমি অবাক, এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ, কারণ আমাদের বাড়ির চেয়েও বড়। কি দেখছো, চলো। আমি চলে গেলাম বাড়ির ভেতরে। ভেতরে যেতেই আমি আরো অবাক হলাম একজন লোককে দেখে। নীলা আমাকে নিয়ে ওই লোকটার কাছে গিয়ে বলল, বাবা, এই যে সেই ছেলেটা আমি বলেছিলাম না ট্রেনে অজ্ঞান হয়ে গেছিল। ও আচ্ছা বাবা, তোমার নাম কি? আমার নাম রাতুল, আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। নীলা বলল, তুমি না বলেছিলে তুমি ক্লাস 5 পর্যন্ত পড়েছিলে? ও হ্যাঁ, ইন্টার ফার্স্ট ইয়ারে আমার বোন পড়ে। ও যা, ওকে নিয়ে একটা রুম দেখিয়ে দিই, ফ্রেশ হয়ে খেয়ে নিস। না বাবা, আমরা বাহির থেকে খেয়ে এসেছি। ও আচ্ছা, তো যা ফ্রেশ হয়ে নে। আচ্ছা। এরপর আমি নীলার সাথে সাথে যেতে লাগলাম। নীলা বলল, এই রুমে তুমি থাকবে, আর পাশের রুমটা আমার, কিছু লাগলে আমাকে বলবে। আচ্ছা,
আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে সিমটা চালু করে দিলাম রাকিবকে ফোন। হ্যালো রাকিব। বল ভাই। আফজাল চৌধুরীর সব ডিটেলস দে এখনই। ওকে, একটু ওয়েট করো। ওকে। 10 মিনিট পর আমার ইমেলে নীলার বাবার সব ডিটেলস চলে আসলো। আমি দেখতে লাগলাম সব। নীলার বাবার মেয়ে পাচারের সাথে যোগ আছে, আর ড্রাগসের ব্যবসাও। কিছুক্ষণ পর নীলা আসলো, বলল, কি দেখছো? কই কিছু না তো। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি? কিছু মনে করবেন না। আচ্ছা বলো। তোমার বাবা কিসের কাজ করে? আমার বাবা একজন ব্যবসায়ী, আমাদের 2টা কোম্পানি আছে। ও আচ্ছা, তুমি এখন যাও, আমি একটু ঘুমাবো। আচ্ছা। নীলা চলে যাওয়ার পর আমি দরজা লাগিয়ে দিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ফোন টিপছি, হঠাৎ রফিকের ফোন। হ্যালো রফিক। ভাই, আপনি না কি আবার ফিরে আসবেন? শোন, আমার কিছু জিনিস লাগবে। কি জিনিস ভাই বলেন, আমি পাঠিয়ে দিচ্ছি। 20টা ছোট ছোট সিসি ক্যামেরা, যেগুলো এমন জায়গায় রাখা যাবে কেউ দেখবে না, আর কি হচ্ছে সব শোনা যেতে পারে। ওকে, আপনার ঠিকানা দেন, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। না, তোর আসতে হবে না, তুই এই ঠিকানায় চলে আসবি। আজকে রাত 12টায় আমি আসবো। ওকে ভাই, আর কিছু লাগলে জানাবেন। ওকে, এখন রাখি। আমি ফোনটা রেখে দিলাম। রেখে সিমটা খুলে ফেললাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। রাত তখন 4টা। নীলা এসে ডাকতে লাগলো। এই যে রাতুল। নীলা অনেকবার ডাকার পর আমি দরজাটা খুলে দিলাম। নীলা বলল, সে কখন থেকে ডাকতেছি, দরজা খুলছিলেন না? ঘুমিয়েছিলাম, তাই শুনতে পাইনি। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে আসো, নাস্তা করতেছি। ওকে। আমি ফ্রেশ হয়ে চলে গেলাম নিচে। নিচে গিয়ে দেখি নীলার বাবা বসে বসে টিভি দেখছে। আমি নীলার বাবার কাছে গেলাম। আঙ্কেল, বুঝতে পারি? বসো। আঙ্কেল, আমাকে একটা চাকরি দেবেন? তুমি কি চাকরি করবে বলো? আমি ড্রাইভিং করতে পারি। ও আচ্ছা, তাহলে তুমি নীলাকে প্রতিদিন কলেজে দিয়ে আসবে এবং নিয়ে আসবে। আমিও এইটাই বলছিলাম বাবা, ও রাজি আছে। ও আচ্ছা, নীলা খাবার রেডি হয়েছে? আব্বু। তাহলে চলো খাবার খেয়ে নিই। আপনার ইচ্ছা, চলেন। এরপর আমরা খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে আমি আমার রুমে চলে গেলাম। একটু পর নীলা আসলো, বলল, কি করেন? এই তো বসে আছি। আপনি হঠাৎ এত রাতে? গল্প করতে আসলাম। ও আচ্ছা, বসো। নীলা এসে আমার পাশে বসলো, বলল, তুমি কি কারোর সাথে রিলেশন করো? রিলেশন কি এটাই তো জানি না। ও, তুমি কি কাউকে ভালোবাসো? না, আপনি? না। ও ভালো। এইভাবে অনেকক্ষণ কথা বলার পর আমি নীলাকে বললাম, আচ্ছা আপনি আপনার রুমে যান, আমি ঘুমাবো এখন। আমি আপনার রুমে ঘুমাবো? মানে আপনি আমার রুমে ঘুমাবেন কেন? আপনি আমার বউ নাকি যে আমার রুমে ঘুমাবেন? বানিয়ে নিলে কি হয়? কিছু বলছেন নাকি? কই না তো। আচ্ছা আমি যাচ্ছি। ওকে। নীলা চলে গেল। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11:45 বেজে গেছে। তাই আমি আমার রুমের দরজা বন্ধ করে এসে ব্যালকনি দিয়ে নেমে গেলাম নিচে। নীলার রুম থেকে লাইটের আলো জ্বলছে। মনে হয় ঘুমায়নি এখনো। আমি আর কিছু না ভেবে দেওয়াল টপকে চলে গেলাম বাইরে। হেঁটে হেঁটে চলে আসলাম রাফিককে যে জায়গায় কথা বলছিলাম সেখানে। এসে দেখি রাফিক দাঁড়িয়ে আছে। আমি রাফিকের কাছে গিয়ে বললাম, এনেছিস? ভাই এনেছি। দে। আর শোন, আফজাল চৌধুরীকে পেয়ে গেছি, এখন থেকে মিশন শুরু করব। ওকে ভাই, যা দরকার লাগে আমাকে একবার বলবেন। ওকে, আমি এখন যাই। গাড়িতে উঠেন, আমি আপনাকে নামিয়ে দিয়ে আসতেছি। না, তার প্রয়োজন নেই, কাছেই থাকি, হেঁটে চলে যেতে পারবো। তারপর আমি হেঁটে চলে গেলাম বাসায়। বাসায় এসে দেখি এখনও নীলার ঘরের লাইট জ্বলছে। আমি সব সিসি ক্যামেরাগুলো পুরো বাড়িতে সেট করে রেখে দিলাম। 3টা সিসি ক্যামেরা রাখলাম, একটা নীলার রুমের আর একটা
আমার রুমে আর একটা নীলার বাবার রুমে। 3টা বাকি রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে নীলার ডাকে ঘুম ভাঙলো। নীলা বলল, এই যে রাতুল সাহেব, আর কত ঘুমাবেন? আমাকে কলেজে দিয়ে আসবে কে? আমি নীলার কথায় উঠে পড়লাম। নীলা, তুমি যাও, গিয়ে রেডি হও, আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে, তাড়াতাড়ি আসো, আমার দেরি হয়ে যাবে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নেমে আসলাম। নিচে আসতেই নীলার বাবা বলল, এসে খেয়ে নাও, আমি আবার অফিসে চলে যাব। জি আঙ্কেল। এরপর আমরা সবাই খেয়ে নিলাম। খাবার খেয়ে আমি নীলাকে নিয়ে চলে গেলাম তার কলেজে। নীলা রাস্তা দেখিয়ে দিচ্ছে, আমি ড্রাইভ করে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমি কলেজে চলে আসলাম। নীলা বলল, আমার সাথে চলেন। না, আমি কি এই কলেজে পড়ি নাকি যে আপনার সাথে যাব? তাতে কি হয়েছে, চলেন, আমার বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দিই। আচ্ছা। এরপর আমরা চলে গেলাম নীলার সাথে ভেতরে। নীলা একটা গাছের তলায় নিয়ে আসলো। দেখলাম অনেকগুলো মেয়ে বসা। নীলার দিকে ইশারা করে বলল, এই মেঘা, দেখ তো নীলার সাথে ছেলেটা কি হ্যান্ডসাম না? আমি তো দেখি ক্রাশ খাইছি। কিন্তু ছেলেটা কে? কি রে, তোরা কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আর এই ছেলেটা কে? এটা আমার ড্রাইভার। ও, কিন্তু দেখে তো মনে হয় না ড্রাইভার। আচ্ছা রাতুল, তুমি ক্যাম্পাসটা ঘুরে দেখো, আমি এইখানেই আছি। আচ্ছা। আমি ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। হঠাৎ কে যেন আমাকে পেছন থেকে ডাকছে। আমি পেছনে ঘুরে দেখি শান্তা। শান্তা হচ্ছে আমার ফ্রেন্ড, আগে স্কুলে আমরা একসাথে পড়েছি। শান্তা এসে আমাকে জড়িয়ে ধরে পড়ল। কি রে দোস্ত, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। হঠাৎ তুই এইখানে কেন? আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। কেন, কি হয়েছে? এরপর আমি সব শান্তাকে বললাম। শান্তা বলল, এখন তুই কোথায় থাকিস? একটা বন্ধুর বাসায় থাকি আর একটা কাজ করি। পেছন থেকে নীলা এসে শান্তাকে চড় মারলো। শান্তা পেছনে ঘুরে বলল, কি রে নীলা, তুই আমাকে চড় মারলি কেন? তুই রাতুলকে জড়িয়ে ধরছিস কেন? ও আমার ফ্রেন্ড, তাই আমি ওকে জড়িয়ে ধরেছি। তোর সমস্যা? শান্তা, তুই একে চিনিস? চিনি। আমি আর ও একসাথে পড়াশুনো করেছি। মানে? আমি শান্তার দিকে তাকিয়ে চোখ মেরে বললাম, আরে আমরা ক্লাস 5 পর্যন্ত একসাথে পড়েছি। ও আচ্ছা শান্তা, আই এম ভেরি সরি, আমি বুঝতে পারি নাই। আচ্ছা তুই যা, ওর সাথে কথা আছে আমার। আচ্ছা। এরপর নীলা চলে গেল। শান্তা, আমি এই কলেজে ভর্তি হব। আচ্ছা আয় আমার সাথে, আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলিয়ে দিচ্ছি। আচ্ছা চল। আমরা চলে গেলাম প্রিন্সিপাল স্যারের রুমে। শান্তা বলল, স্যার আসতে পারি? শান্তা, আসো, বসো। আমরা গিয়ে বসে পড়লাম। শান্তা বলল, স্যার এ হচ্ছে আমার বন্ধু, এই কলেজে ভর্তি হবে। ও আচ্ছা, কাগজপত্র আছে নাকি? স্যার কাগজপত্র তো আনিনি। আচ্ছা, 2 দিন পরে এসে কাগজপত্র দিয়ে যাব। আচ্ছা, আর এই নাও ফর্ম, এটা পূর্ণ করে ওই কাগজপত্রগুলোর সাথে জমা দিবা। আচ্ছা স্যার। এরপর চলে আসলাম বাইরে। শান্তা, তোর ফোন নাম্বারটা দে তো। নে তোল, 0171926। ওকে, আর এই ফর্মটা তোর কাছে রাখ, আমি 2 দিন পর নিব। এখন নিলে নীলা সন্দেহ করতে পারে। আচ্ছা, আর ওই মেয়ের চক্করে পড়িস না। আচ্ছা। এরপর আমি চলে গেলাম নীলার কাছে। নীলার বান্ধবী বলল, ভাইয়া আপনি কিসে পড়েন? ইন্টার সেকেন্ড ইয়ার। মানে তুমি না ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করেছো? আরে শান্তা পড়ে, আমি ভাবছিলাম শান্তার কথা বলছে। ও যাক, বাঁচা গেল। নীলা, আমি চলে যাই এখন। আর তোমার ক্লাস শেষ হলে ফোন দিও, আমি চলে আসবো। আচ্ছা, তুমি 12টায় আসো।
আচ্ছা, নীলার বান্ধবী নীলাকে বলল, তোর ড্রাইভারের সাথে আমার রিলেশন করিয়ে দিবি? ছেলেটা দেখতে অনেক সুন্দর আর কথাগুলো গুছিয়ে বলে। আমি ক্রাশ খেয়েছি। আরেকদিন যদি ওর দিকে চোখ তুলে তোরা তাকাস তাহলে চোখ তুলে ফেলবো। কেন? আমরা কি ওর দিকে তাকাতে পারবো না? না, একে আমি ভালোবাসি। প্রথম দেখেই ওর উপর ক্রাশ খেয়েছি আমি। তা আর ওর পিছনে ঘুরে লাভ নেই। তুই যেটা চাস সেটাকে যেভাবেই হোক পেয়ে ছাড়িস। আচ্ছা চল ক্লাসে যাই। নীলারা ক্লাসে চলে গেল। আমি বাসায় গিয়ে দেখি নীলার আব্বু বাসায় নেই। আমি নীলার আব্বুর রুমে চলে গেলাম। গিয়ে সিসি ক্যামেরাটা একটা জায়গায় লাগিয়ে দিলাম যেখান থেকে সব দেখা যাবে। এরপর আমি ঘর থেকে বেরিয়ে নীলার রুমে গেলাম। গিয়েই তো আমি অবাক, কারণ 5টা কম্পিউটারও দেখি সব হ্যাকিংয়ের কাজ। আমি আস্তে আস্তে সব দেখতে লাগলাম। একটা জায়গায় আমি গিয়ে আটকে গেলাম, কারণ নীলাই হচ্ছে ডেভিল কিং। ও আমাকে সব ধরনের কাজেই সাহায্য করছে। তাই আমি নীলার রুমে একটা সিসি ক্যামেরা লাগিয়ে দিয়ে বেরিয়ে আসলাম। এইভাবেই 12টা বেজে গেল। আমি গাড়িটা বের করে চলে গেলাম কলেজে। দেখলাম নীলা দাঁড়িয়ে আছে। নীলা বলল, কি ব্যাপার, এত দেরি হলো কেন? আসলে ঘর থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে। ও, গাড়িতে ওঠো। নীলা গাড়িতে উঠলো। আমি নীলাকে নিয়ে গাড়ি চালাতে লাগলাম। নীলা, একটা হেল্প করতে পারবা? বলো কি হেল্প? আমাকে 20,000 টাকা দিবা আর একটা গাড়ির ব্যবস্থা করে দাও। কেন? আমি কালকে দেশে যাব একটা দরকারে, আর আমার কিছু ড্রেস কিনবো তাই। ও আচ্ছা আচ্ছা, তুমি গাড়িটা ডানের একটা রাস্তা পড়বে, ওই দিকে গাড়িটা নিয়ে যাবে। সামনে একটা বড় শপিং মল পড়বে, ওইখানে রাখবে। ওকে। এরপর আমি চলে গেলাম নীলার বলার জায়গায়। আমরা শপিং মলে ঢুকে গেলাম। নীলা বলল, চলো আমার সাথে। আচ্ছা চলেন। এরপর আমি নীলার পেছনে পেছনে যেতে লাগলাম। নীলা ছেলেদের শপিং মলে ঢুকলো। কালো গেঞ্জি কিনলো 3টা আর সাদা কিনলো 2টা। এখন প্যান্টের দোকানে চলে গেলাম। নীলা বলল, ভাইয়া কিছু দামি প্যান্ট দেন তো ওনার জন্য। ওকে ম্যাম, বসেন দিচ্ছি। আমরা বসে পড়লাম। নীলা বেছে বেছে 7টা প্যান্ট কিনলো। নীলা বলল, এইগুলো প্যাক করে দিন। আচ্ছা। এরপর শপিংয়ের খরচের টাকা দিয়ে চলে আসছি। চলো দুপুরের লাঞ্চটা হোটেল থেকে করে পরে বাসে যাব। আপনার হচ্ছে যেটা ভালো লাগে ওইটাই করবেন। এরপর আমরা চলে গেলাম একটা হোটেলে। খাওয়া দাওয়া করে শেষ করে চলে এলাম বাড়িতে। বাড়িতে আসতে নীলা বলল, আচ্ছা তুমি যাও তোমার রুমে, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। এরপর চলে গেলাম রুমে। রুমে গিয়ে দরজা বন্ধ করে সব রুমে সিসি ক্যামেরা চালু করলাম। আজ থেকে আমার মিশন শুরু। এটা কিসের মিশন জানতে পারবেন আস্তে আস্তে। নীলার বাবার রুমে সিসি ক্যামেরাটা চালু করলাম। দেখি নীলার বাবা কার সাথে কথা বলছে। সাজ্জাদ, আগামীকালকে 200 জন মেয়ে পাচার করতে হবে। কিন্তু বস, এখন তো পুলিশ আর্মি সবাই এলাউড হয়ে গেছে, আমরা কিভাবে এত মেয়ে পাচার করব? শোন, কাল শাহবাগ দিয়ে মেয়ে পাচার হবে, কারণ ওইখান দিয়ে কোনো পুলিশ আর্মি থাকে না রাত 12টার পর। আপনি চিন্তা করবেন না, হয়ে যাবে। আমি সিসি ক্যামেরা বন্ধ করে দিলাম। নীলা এসেছে তাই। আমি বসে বসে ফোন টিপছি। নীলা আমার পাশে এসে বসে বলল, আচ্ছা আমি কি তোমার সাথে যেতে পারবো? আমি যাব আর আসবো, আপনার যাওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, একটা আবদার করে রাখবেন? বলেন। চলেন আজকে ঘুরতে যাই, অনেক দিন হয়েছে ঘুরতে যাই নাই। আচ্ছা, বিকেল 5টায় রেডি হয়ে থাকেন। সত্যি? নীলা খুশিতে আমাকে জড়িয়ে ধরে চুমু খেলো। আমি নীলার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বললাম, এটা কি হলো? সরি, আসলে আমার যখন বেশি খুশি লাগে তখন এমন করি। আচ্ছা, এখন আমি একটু ঘুমাবো, 4টায় ডাক দেবেন।
আমি আপনার সাথেই ঘুমাই? মানে আপনি আমার সাথে ঘুমাবেন কেন? না মানে এমনি, আপনি যদি অনুমতি দেন তাহলে ঘুমাবো। আমি বললাম ওকে, ঘুমাতে পারবেন, কিন্তু আমাদের মাঝখানে দেওয়াল থাকবে। ওকে। এরপর আমি লম্বা একটা দাড়ি টানলাম, খাটের মাঝখানে একটা কাঁথা দিয়ে দেওয়াল তৈরি করে ফেললাম। নীলা, আপনি ওই পাশে ঘুমান। ওকে আচ্ছা, দরজাটা লাগিয়ে দিয়ে আসি। না না, মানুষ দেখলে খারাপ ভাববেন। আব্বু তো চলে গেছে, আর কাজের লোক আছে, তারা উপরে আসে না। না, তারপরও। ওকে। এরপর আমি ঘুমিয়ে গেলাম আমার রুমের সিসি ক্যামেরাটা চালু করে। হঠাৎ আমার বুকের ওপর ভারী কিছু অনুভব করায় আমি জেগে উঠলাম। তাকিয়ে দেখি নীলা আমার বুকের ওপর ঘুমিয়ে আছে, আমাকে জড়িয়ে ধরে। আমি নীলাকে ডাক দিলাম। নীলা ঘুম ঘুম চোখে বলল, কি হয়েছে, ঘুমাতে দেওয়ার একটু। এই যে নীলা ম্যাম, ওঠেন, 4টার উপরে বাজে। তবুও নীলার ঘুম ভাঙার নাম নেই। আমি এক ধাক্কায় নীলাকে নিচে ফেলে দিলাম। নীলা নিচে পড়ে জোরে চিৎকার দিয়ে বলল, ও আম্মু গো, আজকে তোমার মেয়ে কোমরটা বুঝি ভেঙে গেল গো। আমি তাড়াতাড়ি বিছানা থেকে নেমে নীলাকে খাটে তুললাম। একটু পর নীলার আম্মু এসে বলল, কি হয়েছে রে নীলা, তুই চিৎকার চেঁচামেচি করছিলি কেন? আম্মু তেলা পোকা। এত বড় হয়ে গেলি এখনো তেলা পোকা দেখে ভয় পাস? আচ্ছা ফ্রেশ হয়ে আয় রাতুলকে নিয়ে। আচ্ছা তুমি যাও। নীলার আম্মু চলে গেল। নীলা বলল, এই যে মিস্টার, আপনি আমাকে খাট থেকে ফেলে দিলেন কেন? আমি বলেছিলাম না আমাকে জড়িয়ে ধরে ঘুমানো যাবে না? আপনি তারপরও দেওয়াল ভেঙে আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন। আসলে আমি কোলবালিশ ছাড়া ঘুমাতে পারি না, তাই আপনাকে জড়িয়ে ধরে ঘুমাইছি। ব্যথা পাইছেন বেশি? হুম। চলেন ডাক্তারের কাছে নিয়ে যাই। না, ডাক্তার লাগবে না, আপনি হলেই চলবে। মানে? কিছু না, যান ফ্রেশ হয়ে রেডি হন, আমিও ফ্রেশ হয়ে রেডি হয়ে আসতেছি। ওকে। আপনারা ভাবছেন নীলার আম্মু হঠাৎ করে কোথা থেকে এলো? আসলে নীলার আম্মু নীলার নানার বাড়ি গিয়েছিল, একটু আগেই আসলো। আমি ফ্রেশ হয়ে চলে গেলাম নিচে। নীলার আম্মু বলল, রাতুল বাবা কফি করে দিই? না আন্টি। ও আচ্ছা আচ্ছা, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়েছো? আমি ক্লাস 5 পর্যন্ত পড়েছি। ও আচ্ছা, তোমার বাবা মা কি করে? আমি সব খুলে বললাম আন্টিকে। আমার কথা শুনে আন্টি কান্না করে দিল। আন্টি বলল, আচ্ছা বাবা, তোমার কোনো চিন্তা নেই, এই বাড়িতে যতদিন থাকতে ইচ্ছে করবে থাকো। আমার তো কোনো ছেলে নেই, তাই তোমাকে কি ছেলে বলতে পারি? কিছুক্ষণ পর নীলা আসলো, বলল, আম্মু তোমরা কি কথা বলতেছো? আমি আন্টিকে চোখ মেরে নীলাকে বললাম, আন্টি তোমার জন্য একটা ছেলে পছন্দ করেছে, সামনের সপ্তাহে তোমাদের বিয়ে। ফাট, এসব কি বলছো? আমি বিয়ে করতে পারবো না। কেন? আমি একজনকে পছন্দ করি। ও আচ্ছা। আমি আর আন্টি দুজনেই হাসতে লাগলাম। নীলা বলল, তোমরা হাসতেছো কেন? আরে আমরা তোমার সাথে মজা করছি। ও, আমি ভাবছিলাম সত্যি সত্যি বলতেছো তোমরা। আচ্ছা চলো এখন আন্টি, এখন যাই, রাতে আড্ডা দিব অনেক। আচ্ছা। এরপর আমরা চলে আসলাম বাইরে। বাইরে এসে গাড়িটা বের করে গাড়ি চালাতে লাগলাম। আমি আগেও এখানে ঘুরতে এসেছিলাম বন্ধুদের সাথে। আমি একটা নদীর পাড় দিয়ে গেলাম। নীলা বলল, ওয়াও, আমাদের এখানে এত সুন্দর একটা জায়গা আছে, আমি তো জানতাম না। তুমি কিভাবে চিনো? আমি এর আগেও এসেছি এইখানে, তাই চিনি। ও আচ্ছা। এরপর আমি গাড়িটা সাইড করে রেখে দিয়ে দুজন নদীর ধারে গিয়ে বসলাম। নীলা বলল, আচ্ছা, তোমার কি রিলেশন করতে ইচ্ছে করে না? করে, কিন্তু আমি রিলেশন করব না। আমি একজনকে পছন্দ করি। ও,
কাকে করো? সময় হলে দেখতে পারবেন। এখন বলো প্লিজ। না, বাদাম খাবেন? হুম। এরপর আমি বাদাম আনতে বাদামওয়ালার কাছে চলে গেলাম। বাদাম কিনে এনে দেখি নীলাকে কটা ছেলে ডিস্টার্ব করছে। আমার মুখে মাস্ক লাগানো ছিল। আমি ছেলেদেরকে উদ্দেশ্য করে বললাম, এই যে ভাইরা, আপনারা এই মেয়েকে ডিস্টার্ব করছেন কেন? একটা ছেলে বলল, আমরা করি, তোর বাপের কি রে? ভাইয়ারা চলে যান, না হলে খারাপ হবে। কি খারাপ হবে রে? আর তুই কে? তোর মাস্ক খোল। আমি আমার মাস্ক খুলতেই সব ছেলেগুলো আমাকে দেখে হিসু করে দেওয়ার মতো অবস্থা। একটা ছেলে বলল, ভাই আমাদের মাফ করে দেন, আর কোনো দিনও আমরা কোনো মেয়েকে ডিস্টার্ব করব না। মনে থাকে যেন। যা এখান থেকে। আমরা এক্ষুনি চলে যাচ্ছি ভাই। ছেলেগুলো চলে গেল। আমি গিয়ে নীলার পাশে বসলাম। নীলা বলল, ছেলেগুলো তোমাকে দেখে ভয়ে পালিয়ে গেল কেন? আর তোমাকে ভাই বললো কেন? আরে ওদের আমি চিনি। একদিন শপিং করতে গিয়ে ছেলেগুলো আমার ফোন চুরি করেছিল, ওইখানে পিটিয়েছি, তাই আমাকে ভয় পেয়ে চলে গেছে। নীলা বলল, ও আসলে ছেলেগুলো হলো আমি যেখানে কাজ করি এখন সেইখানেই আমার সাথে কাজ করে। এই নাও বাদাম। তারপর আমরা বাদাম খেয়ে আরও ঘোরাঘুরি করে চলে আসলাম বাসায়। বাসায় আসতে নীলার আম্মু বলল, তোর আব্বু তোর সাথে কথা বলবে। ও আচ্ছা, আব্বু বাসায় আসছে? যা রুমে। আচ্ছা। আন্টি, আমি রুমে যাই? আচ্ছা যাও। আমি রুমে চলে গেলাম। রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। সিসি ক্যামেরা চালু করতে দেখি নীলার বাবা নীলাকে বলছে, এই নে মা, এইখানে 15 কোটি টাকা ড্রাগস আছে, এইগুলো কালকে পাচার করতে হবে। ওকে আব্বু, আচ্ছা আমি যাই। আমি সিসি ক্যামেরাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে সিমটা ভরে দিলাম। ইমনকে ফোন। ভাই বলো। আমি তোর কাছে একটা মেয়ের পিক দিই। এই মেয়েটা কালকে ড্রাগস নিয়ে যাবে, ওকে ধরে আমাদের আস্তানায় নিয়ে আসবি। ওকে ভাই। এই বলে আমি ফোন রেখে দিলাম। ফোন রেখে ফ্রেশ হয়ে নীলার ঘরের সিসিটিভি অন করতে দেখতে পেলাম নীলা একটা ছেলের সাথে কথা বলছে। হ্যালো সোহেল, কালকে ড্রাগস ডিল হবে, তুই চলে আসিস কাল রাতে আমাদের বাসায়। ওকে। আচ্ছা এখন রাখি, পরে কথা বলবো আবার। ওকে ম্যাম। নীলা ফোনটা রেখে দিল। আমি নীলার রুমে গেলাম। নীলা, আসতে পারি? আসো। কিছু বলবা? না। আচ্ছা তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ওকে। আমি বসে রইলাম। কিছুক্ষণ পর নীলা ফ্রেশ হয়ে আসলো। আচ্ছা নীলা, কালকে আমি সকাল সকাল বের হয়ে যাব। আচ্ছা, আর এই নাও চাবি, আর এই নাও 30,000 টাকা। এত টাকা লাগবে না আমার। আরে নাও তো। আমি নিয়ে নিলাম। আচ্ছা, খাবে না? চলো। আচ্ছা। এরপর আমরা চলে গেলাম খেতে। খেয়ে এসে আমি শুয়ে পড়লাম। শুয়ে আছি, আমার ছোট বোনের কথা খুব মনে পড়ছে। আমি শোয়া থেকে উঠে নীলার কাছে গেলাম। নীলা, আসি একটু? আসো। তোমার কাছে অতিরিক্ত একটা সিম আছে? কেন? দাও, আমি ইমতিয়াজের সাথে কথা বলবো। এই নাও। আমি সিমটা নিয়ে চলে গেলাম রুমে। রুমে গিয়ে শুয়ে সিমটা ফোনে অ্যাক্টিভ করলাম। ইমতিয়াজের ফোন নাম্বারটা তুললাম। তুলে ফোন দিলাম। হ্যালো, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালো। কি করিস? এই তো তোদের বাসার সামনে দাঁড়িয়ে আছি। কেন, কি হয়েছে? ঋষিদের আব্বুকে কে যেন ধরে নিয়ে গেছে। কেন, কি করছে? মাদক ব্যবসায়ীদের সাথে তার হাত আছে। ও আচ্ছা, একটা কাজ করতে পারবি? বল। আমার বোনটার কাছে নিয়ে যেতে পারবি? আচ্ছা লাইনে থাক, আমি ডেকে আনছি। ইমতিয়াজ আমার বোনকে নিয়ে আসলো। হ্যালো, কেমন আছিস?
ভালো ভাইয়া, তুমি কেমন আছো? ভালো। খেয়েছিস? না, কেন? তোমাকে ছাড়া কখনো খাই নাই। প্লিজ ভাইয়া, ফিরে আসো। আমি এখন বাড়িতে ফিরতে পারবো না। ইমতিয়াজের কাছে ফোনটা দে। বল। কাল সকাল 4টার সময় আমাদের কলেজের সামনে আমার পাগলি বোনটাকে নিয়ে আসিস। আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি নিয়ে আসবো। ওকে। আমি ফোনটা রেখে দিলাম। ইমতিয়াজকে একটা মেসেজ করে দিলাম যে আমার বোনটাকে খাইয়ে দিতে। আমি বোনের পিকটা বের করে কান্না করতে লাগলাম। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালে নীলার ডাকে ঘুম ভাঙলো। এই যে ওঠো, বাড়ি যাবে না? আমি উঠে পড়লাম। উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। আন্টি, আমি এখন যাই? আচ্ছা, ভালো করে যাও, তাড়াতাড়ি এসে পড়ো। তোমাকে ছাড়া ঘরটা খালি খালি লাগে। আচ্ছা। এরপর চলে গেলাম গাড়ি নিয়ে। আস্তে আস্তে প্রায় 3 ঘন্টা লেগে গেল। আমি মুখে মাস্ক লাগিয়ে নিলাম যাতে কেউ না বুঝতে পারে আমি কলেজে এসেছি। আমি প্রিন্সিপাল স্যারের রুমে চলে গেলাম। স্যার, আসতে পারি? আসো। আমি রুমে চলে গেলাম। রুমে গিয়ে চেয়ারে বসে পড়লাম। স্যার, আমার টিসি এর কাগজপত্র লাগবে। কে তুমি, আর কিসের কাগজপত্র? আমি মাস্কটা খুলে ফেললাম। রাহুল তুমি? হ্যাঁ স্যার, আমি আর এখানে থাকবো না। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ব। তুমি আমাদের কলেজের টপার আর তুমি চলে যাবে? স্যার। ওকে। আর 17248497 এই নাম্বার কল দিবে ওই কলেজের প্রিন্সিপাল স্যারকে, তাহলে সব পেয়ে যাবে। ধন্যবাদ স্যার। আচ্ছা যাও, ঠিকমতো লেখাপড়া করো, প্রতিষ্ঠিত হও, এটাই চাই। দোয়া করবেন। আমি চলে আসলাম বাইরে। ঋষিদা দেখি আম গাছের নিচে বসে আছে। আমি ওই দিকে না তাকিয়ে চলে আসলাম বাইরে। বাইরে আসতে দেখি ইমতিয়াজ আমার বোনটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি গাড়িতে উঠে পড়লাম। আমি হাত নাড়িয়ে ইমতিয়াজকে ইশারা করে বললাম, গাড়িতে ওঠ। ইমতিয়াজ এসে গাড়িতে উঠল। আমি গাড়িটা নদীর ধারে নিয়ে গেলাম। আমার ছোট বোন বলল, ইমতিয়াজ ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি? এই তো এইখানেই। আমি গাড়ি থেকে নেমে মুখের মাস্কটা খুলে ফেললাম। আমাকে দেখে আমার ছোট বোন দৌড়ে চলে আসলো আমার কাছে। আমি আমার বোনটাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। বোন বলল, ভাইয়া, তুমি কোথায় চলে গেছিলে? অনেক দূরে। আর তুই খাস নাই কেন? তোমাকে ছাড়া আমি কখনো খাই নাই। আরে পাগলি মেয়ে, এই নে ফোন, আর এই নে টাকা। রাতে আমাকে ফোন দিবি আর প্রতিদিনের মতো খাবার খাবি। আচ্ছা, তুমি কি চলে যাবে এক্ষুনি ভাইয়া? আর ফোন কাউকে দেখাস না। ওকে। আমি ইমতিয়াজ আর বোনকে নিয়ে একটা হোটেলে চলে আসলাম। হোটেলে এসে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। ইমতিয়াজ, আয়, আমি তোকে নামিয়ে দিয়ে আসি। আর তুই আমার একমাত্র ভালো বন্ধু। আমার বোনকে দেখে রাখতে পারবি তো? তোর বোন মানে আমার বোন, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর বোনের সব খেয়াল রাখবো। এরপর আমি ইমতিয়াজ আর বোনকে আমাদের বাসার সামনে নামিয়ে দিয়ে চলে আসলাম চট্টগ্রাম। আস্তে আস্তে প্রায় 4টা বেজে গেল। আজকে মনটা খুব হালকা লাগছে। বাসায় এসে কলিং বেল দিলাম। আন্টি এসে দরজা খুলে দিল। বলল, এত দেরি হলো কেন রাতুল? আমার ছোট বোনটাকে দেখে আসলাম, তাই দেরি হয়েছে। ও আচ্ছা, যাও ফ্রেশ হয়ে এসো। আচ্ছা। আমি চলে গেলাম রুমে। রুমে গিয়ে দেখি নীলা ঘুমাচ্ছে আমার রুমে। আমি ডাক না দিয়ে ফ্রেশ হয়ে ঘরে আসলাম। ঘরে আসতেই নীলা চিৎকার দিয়ে উঠল। আমি গিয়ে নীলার মুখ চেপে ধরলাম। নীলা, আমি রাতুল। নীলার মুখ চেপে ধরতে নীলা কিছু বলতে পারছে না। আমি নীলাকে ছেড়ে দিলাম। নীলা বলল, তোমার শরীরের কাপড় কোথায়? মাত্র গোসল করে আসলাম। তোমার আফ্রিকার জঙ্গল দেখা যাচ্ছে। আমি তাকিয়ে দেখি আমার তোয়ালে খুলে গেছে। আমি দৌড়ে আবার ওয়াশরুমে চলে গেলাম। দরজাটা একটু ফাঁক করে বললাম, নীলা প্লিজ তুমি যাও তোমার রুমে। যাচ্ছি যাচ্ছি, আর আফ্রিকার জঙ্গলগুলো কেটে সাফ করিও। নীলা হাসতে হাসতে চলে গেল। আমি রুমের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। বন্ধ করে কাপড় পরে নিচে যেতেই আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে নীলা। আমার ভীষণ লজ্জা করছে, তাই খাবার খেয়ে চলে গেলাম রুমে।
রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। আজকে রাতে 12টায় মিশন আছে। আমি সিমটা ফোনে ভরে ফোন দিলাম। হ্যালো ইমন, 11:45 আমাকে ফোন দিবি। ওকে ভাই। আমি ঘুমিয়ে পড়লাম। রাত প্রায় 11:30। নীলার কথা বলার শব্দে ঘুম ভেঙে গেল। আমি উঠে সিসি ক্যামেরাটা চালু করলাম। নীলার কথাগুলো শুনতে লাগলাম। নীলা বলল, আজকে যে করি হোক 300 মেয়ে পাচার করতে হবে, না হলে তোদের খবর আছে। ফোনের ওই পাশ থেকে কি বলছে তা শোনা যাচ্ছে না। আমি আর কিছু না ভেবে ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে চলে গেলাম ইমনের কাছে। ইমন বলল, ভাই আজকে এই রাস্তা দিয়ে মেয়ে পাচার হবে আর ড্রাগস। আমার সব কিছু আনছিস? ভাই সব কিছু আনছি, এই নেন। আমি সব কিছু দেখে নিলাম ঠিক আছে কিনা। সব ঠিকঠাক আছে। বুলেট প্রুফ জ্যাকেটটা পরে নিলাম আর প্ল্যান মতো ইমনের গায়ে লাল রং ঢেলে দিলাম, যেন বোঝা যায় একটা মানুষ আহত হয়ে পড়ে আছে। ইমন গিয়ে রাস্তার মাঝখানে শুয়ে পড়ল। প্রায় কিছুক্ষণ পর দেখতে পেলাম 2টা গাড়ি আসছে। ইমনকে বললাম, রেডি থাকিস, গাড়ি আসছে। আপনি চিন্তা করবেন না ভাই। গাড়িটা এসে ঠিক ইমনের সামনে দাঁড়ালো। ড্রাইভার নেমে এসে দেখে ইমন মাটিতে শুয়ে আছে। ড্রাইভার ইমনের গায়ে হাত দিতেই ইমন উঠে ড্রাইভারের মাথায় পিস্তল ঠেকিয়ে বলল, চল আমার সাথে, আমি যা যা বলবো তাই করবি, যদি তোর জীবন আর তোর পরিবারের কিছু ক্ষতি হতে না চাস। আপনি যা বলবেন আমি তাই করব, প্লিজ আমাকে মারবেন না। উঠ, আর কোনো গাড়ি আসবে কি না বল। আর একটা আসবো, কিন্তু ওইটার ভিতরে কি থাকবে আমি জানি না। গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দে। আচ্ছা। ড্রাইভার ইমনের কথা মতো গাড়িটা জঙ্গলের রাস্তায় ঢোকালো। আর এই জঙ্গলের মাঝখানে আছে আমাদের গোপন ঘর, যেটা কেউ জানে না। গাড়িটা নিয়ে আমাদের গোপন ঘরে ঢোকাতেই ইমন গিয়ে ড্রাইভারকে চেয়ারের সাথে বেঁধে আমার কাছে চলে আসে। ইমন বলল, ভাই গাড়িতে মেয়েগুলো আছে, ওদের কি করব? ওরা এখন অজ্ঞান থাকুক, ওই গাড়িটা আগে ধরে নে, তারপর ওদের জ্ঞান ফিরাবো। ভাই গাড়ি আসতেছে। ইমন তুই রেডি তো? ভাই আমি রেডি। পরের গাড়িটাও একই রকমভাবে আমাদের গোপন রুমে আনা হলো। আমি আর ইমন সব মেয়েদের জ্ঞান ফেরাতে মেয়েরা বলল, প্লিজ আমাদের ছেড়ে দেন, আমরা কিছু করব না। আমি বললাম, আপনাদের কিছু করব না, পাচারকারীদের হাত থেকে আমরা আপনাদের বাঁচিয়েছি, আপনারা চুপ করে বসুন, সকালে যাদের বাসায় পৌঁছে যাবেন। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আপনার নাম কি? সবাই আমাকে কে বলে ডাকে, তোমরাও ডাকতে পারো। ইমন, ভেতরে বাইক কয়টা আছে? ভাই 45টা বাইক আছে, আরও লাগলে বলবো নাকি? না, আর বলার দরকার নেই। তুই একটা কাজ কর, সবার লিস্ট কর, আর আজকে রাতের মধ্যেই সবাই যেন বাসায় ফিরে যায় সে ব্যবস্থা কর। ভাই আপনি চিন্তা করবেন না, আমি এখনই সব ব্যবস্থা করতেছি। আর এই ড্রাগসগুলো আপনি নিয়ে যান, এটা আপনার যা ইচ্ছে করবেন। ওকে। আমি আর কিছু না বলে একটা লোক নিয়ে আর ড্রাগসের বস্তাটা নিয়ে চলে আসলাম লিটনের বাড়ি। লিটন হচ্ছে আমার বন্ধু, আর ও হচ্ছে এই এলাকার এমপি। আমি ওর বাড়িতে এসে বাইক হর্ন দিতেই লিটন নেমে এসে বলল, কিরে এতদিন পর? আর এই নে, এইগুলো সকালে যেন পুলিশের কাছে আর টিভিতে দেখতে পাই, না হলে তোর খবর আছে। তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি পুলিশকে ফোন করে বলে দিচ্ছি। এই নে, আমি যাচ্ছি, তুই বল। ওকে। আমি চলে আসলাম। বাসায় আসতে দেখে নীলা আর নীলার বাবা কি যেন কথা বলছে। আমি চুপি চুপি ব্যালকানি দিয়ে আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে শুতেই দরজায় ধাক্কানোর আওয়াজ শুনতে পেলাম। আমি হেডফোনটা কানে লাগিয়ে আর চোখে ঘুম ঘুম ভাব নিয়ে দরজাটা খুলে দিলাম। দরজাটা খুলতেই নীলার ওপর গিয়ে পড়ে গেলাম। পরে আমি ভালোভাবে চোখ মেলে দেখি নীলা নিচে পড়ে আছে, আমি নীলার ওপরে। আমি তাড়াতাড়ি করে উঠে পড়লাম। নীলা বলল, আমি কতক্ষণ ধরে ডাকতেছি, আপনার দরজার খোলার নাম নেই? আমি হাত নাড়িয়ে ইশারায় বললাম, কি বলছেন, শুনতে পাইনি। কানে হেডফোন লাগলে শুনবেন কিভাবে? নীলা আমার কানের থেকে হেডফোন খুলে ফেলল, বলল, এতক্ষণ যে দরজা ধাক্কাচ্ছি, খুললেন না কেন? কানে হেডফোন আর গান চালু ছিল, তাই হয়তো শুনতে পাইনি। তো এখন শুনলেন কিভাবে?
ফোনের চার্জ শেষ হয়ে গেছে, এখন তাই শুনছি। ও আচ্ছা যা রাতুল, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, শুধু শুধু তোমাকে উঠালাম। আঙ্কেল, কিছু কি হয়েছে? না, কিছু হয় নাই, তুমি গিয়ে ঘুমাও। আচ্ছা, আমি চলে আসলাম রুমে। রুমে এসে দরজাটা লাগিয়ে দিলাম। যাক বাবা, ফোন আর হেডফোনের জন্য আজকে ধরা পড়িনি। আমি গিয়ে ফোনের অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো। আমি ফ্রেশ হয়ে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে প্রায় 1 ঘন্টা হাঁটাহাঁটি করে বাসায় আসতেই আন্টি বলল, রাতুল, তুমি কোথায় চলে গিয়েছিলে? আন্টি, নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করলাম, বেশ কিছু জায়গা চিনলাম। তো আমাকে বলে যাবে না? আমি ভাবছিলাম আপনি ঘুমিয়েছিলেন, তাই আর বিরক্ত করিনি। আচ্ছা যাও, একটু নীলাকে উঠিয়ে দাও, আমি ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। আচ্ছা, আমি নীলার রুমে চলে গেলাম। নীলার রুমে যেতেই নীলা ঘুমের ঘরে বলতে লাগলো, দেখ, তোদেরকে একটা দায়িত্ব দিয়েছি, তোরা কাজটা ঠিক মতো করতে পারলি না। তোদের জন্য আমাদের প্রায় 15 কোটি টাকা জলে গেল। 3 দিন সময় দিলাম, তোরা কি করবি কর, আমি কিচ্ছু জানি না। আমি আর কিছু না ভেবে নীলাকে ডাকতে লাগলাম, নীলা, নীলা, ওঠো, কলেজ যাবে না? তুই 3 দিনের ভিতরে আমাদের সব মাল এনে দিবি, না হলে খবর আছে। নীলা ঘুমের ঘোরে আমার গালে দুটো চড় মারলো। আমি ওয়াশরুম থেকে 1 মগ পানি এনে দিলাম ছিটিয়ে। নীলা ঘুম থেকে লাফ দিয়ে উঠল আর বলল, এটা তুমি কি করলে? আমাদের স্বাদের ঘুমটা ভেঙে দিলে। তো কি করব, আর একটু হলো তো আমাকে মেরেই ফেলতে। আমি আবার তোমাকে কি করলাম? আমার গালগুলো কাছে নিয়ে দেখালাম, এই দেখো কি করেছো। ও সরি, আসলে রাতে একটু রাগ করেছিলাম একজনের সাথে, তাই হয়তো ঘুমের ঘরে তোমাকে চড় মারছি। প্লিজ রাগ করো না। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে আসো, আন্টি খাবার জন্য ডাকছে। ওকে, যাচ্ছি। আর তুমি আজকে কালো শার্ট আর কালো প্যান্টটা পরবে, আর কালো জুতো। ওকে, আমি চলে গেলাম আমার রুমে। আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নীলার দেওয়া কাপড়গুলো পরে নিলাম। পরে বাইরে বেরোতে নীলা আমার সামনে পড়লো, বলল, আরে রাতুল সাহেব, আপনাকে তো আজকে জোশ লাগতেছে। আপনার উপর সবাই ক্রাশ খাবে আজকে। ও তাই? আচ্ছা চলো, দেরি হয়ে যাচ্ছে। চলো। আমরা নিচে চলে আসলাম। নিচে এসে খাওয়া দাওয়া করে চলে গেলাম কলেজে। কলেজে যেতেই সব মেয়ে আমার দিকে তাকিয়ে আছে দেখে নীলা বলল, এই রাতুল, তুমি মাথা নিচু করে যাবে আমার সাথে। আচ্ছা। এরপর আমি চলে গেলাম নীলার সাথে সাথে। নীলা গাছের নিচে চলে গেল, আমিও গেলাম। নীলা, একটা কথা বলি? বলো। আমি একটু আমার বান্ধবী শান্তার সাথে দেখা করে আসি। পারিস, কিন্তু ঘেঁষাঘেঁষি করবি না, মনে থাকে যেন। আচ্ছা। এরপর আমি ফোন দিলাম শান্তাকে, শান্তা একটু অফিস রুমে আয়। আচ্ছা, আসতেছি। আমি চলে গেলাম অফিস রুমের সামনে। স্যার, আসতে পারি? আসো, তোমার সব ফর্ম জমা করে দিচ্ছে শান্তা, এখন শুধু ওই স্কুলের সার্টিফিকেটগুলো লাগবে। এই নেন স্যার, অনলাইনে আমার সব কিছু আছে। দাও। প্রিন্সিপাল স্যার, সব কিছু ঠিকঠাক আছে তো নাকি? সব ঠিক আছে, তুমি এত মেধাবী ছাত্র, আমি আগে জানলে তোমাকে 2 দিনও দেরি করাতাম না। এই নাও তোমার রেশন কার্ড, এইটা দেখালেই এই কলেজের সবাই চিনবে তোমাকে। আর চলো তোমার ক্লাস দেখিয়ে দিই। চলেন স্যার। এরপর আমি স্যারের সাথে যেতে লাগলাম। ক্লাসে ঢোকার আগে মুখে ভালো করে মাস্ক পরে নিলাম, যাতে কেউ আমাকে চিনতে না পারে। ক্লাসে ঢুকতেই প্রিন্সিপাল স্যার বললেন, আমাদের কলেজের একজন মেধাবী ছাত্র ভর্তি হয়েছে, এই হচ্ছে রাতুল। আজ থেকে রাতুল তোমাদের সাথেই পড়বে। ওকে এভরিবডি, বাই। আমি সবার শেষ বেঞ্চে গিয়ে বসতেই আমি অবাক, কারণ ইমন আমার সাথে। ভাই, আপনি এই কলেজে? ইমনের মুখে ভাই ডাক শুনে সবাই পেছন দিকে তাকালো। আমি ইমনকে চোখ মেরে বললাম, কে আপনার ভাই? সরি, আপনাকে আমার ভাইয়ের মতো লাগতেছিল তো তাই। ও। এরপর আমি একটা ক্লাস করে চলে আসলাম বাইরে। বাইরে এসে একটা গাছের নিচে বসলাম। বসতেই ইমন বলল,
ভাই, সব মেয়েরা বাড়িতে পৌঁছে গেছে, শুধু একটা মেয়ে রয়েছে আপনাকে দেখবে বলে, আর আপনি নাকি ওনাকে দিয়ে আসতেন। তুই জোর করিস নাই যাইতে। করছি, কিন্তু যাই নাই। তোকে কি আমি এমনি বলদ বলি? ভাই, আমি আবার এখন কি করলাম? অজ্ঞান করে দিয়ে আসতে পারতি না? পারতাম, কিন্তু কথাটা মাথায় আসে নাই। ওকে, আমি নিয়ে বাড়িতে দিয়ে আসবো। আচ্ছা। কি রে, তুই এখানে? আমি তোকে কত জায়গায় খুঁজতেছি, তোর আসার নাম গন্ধ নেই, তাই তোকে খুঁজে বের করলাম। ভাই, এই মেয়েটাকে? ভাই মানে? আরে আমি আরও একই এলাকায় থাকতাম, ও আমাকে ভাই বলে ডাকে। ও আচ্ছা, চলো বাসায় যাব। আচ্ছা চলো। এরপর আমরা বাসায় চলে আসলাম। বাসায় আসতেই নীলের আম্মু বলল, রাতুল, আমার সাথে তোমাকে একটা জায়গায় যেতে হবে। কোথায় আন্টি? আমার এক বান্ধবীর বাসায়। ও, কখন যাবেন? একটু পর। তুমি ফ্রেশ হয়ে এসো, খাওয়া দাওয়া করে নাও, তারপর যাব। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে বসে আছি, এমন সময় আন্টি এসে বলল, চলো এখন। চলেন। পিছন থেকে নীলা বলল, আম্মু আমিও যাব, একটু দাঁড়াও। তোকে তোর সারাদিনও জোর করে নেওয়া যায় না, এখন রাতুল যাচ্ছে বলে তুই যাবি? যাও তোমরা, আমি যাব না। হয়েছে হয়েছে, আর ঢং দেখাতে হবে না, তাড়াতাড়ি আয়। আচ্ছা। নীলা রেডি হয়ে আসলো, কালো বোরকা কালো হিজাব পরে খুব সুন্দর লাগছে। তারপর আমরা গাড়িতে গিয়ে বসলাম। আমি ড্রাইভিং সিটে বসলাম। নীলার আম্মু বলল, নীলা, তুই আয় আমার সাথে, পিছনে বসবি। না আম্মু, আমি সামনে বসবো। ওকে, বস। আমি গাড়ি চালাতে লাগলাম। আন্টি দেখিয়ে দিচ্ছে কোন জায়গাতেই যেতে হবে। প্রায় 10 মিনিট গাড়ি চালানোর পর আমরা এসে পৌঁছলাম। বাড়ির কলিং বেল দিতেই ভেতর থেকে একজন মহিলা এসে দরজা খুলে দিল। বলল, কিরে, কেমন আছিস? এতদিন পর মনে পড়ল? তোর মেয়েকে বলে কিডন্যাপ করা হয়েছিল, কাল রাতে বলে ফিরে এসেছে। একটা ছেলে এসে নিয়ে গেছে। ও, আয় ভিতরে আয়। আমরা ভেতরে গিয়ে বসলাম। আন্টির বান্ধবী চা এনে বলল, কিরে, এই ছেলেটাকে? এটা নীলার ড্রাইভার, বলতে গেলে আমার ছেলে অনেক ভালো, যা বলি তাই শোনে। ও ভালো। নীলা, তুমি এই ছেলেকে নিয়ে নুসাইবার রুমে যাও, দেখো কি করতেছে। আচ্ছা আন্টি। আমরা চলে গেলাম নুসাইবার রুমে। রুমে গিয়ে দেখি একটা মেয়ে কম্পিউটারে কি যেন করছে। নীলা বলল, নুসাইবা কেমন আছো? মেয়েটি পেছনে ঘুরতেই আমি চিনে ফেললাম, কারণ মেয়ে পাচারকারীর মেয়েগুলোর সাথে এই মেয়েটাও ছিল। আমি তাড়াতাড়ি করে মাস্ক পরে নিলাম। নুসাইবা বলল, ভালো আছি। আপু, তুমি কেমন আছো? ভালো। আমরা গিয়ে খাটে বসতেই নুসাইবা বলল, আপু, এই ছেলেটাকে? আমার ড্রাইভার। কেন? কালকে রাতে কই যেন দেখছি লাগে। মানে? ওনার মতো সেম চেহারা দুটো ছেলে আমাদের 300 জন মেয়েকে বাঁচিয়েছেন। রাতুল এসব কি বলছে? ওমা, আমি কিভাবে জানবো? তুমি বলো। আমাকে না তুমি কালকে রাতে ঘুম থেকে ডেকে ওঠালে? ঠিকই তো, কিন্তু ও যে বলল তোমার মতো কাউকে দেখেছে। উনি তো বললো দুজনকে দেখেছে। আমি তো একা, আর কাউকে দেখবে কিভাবে? আর আমি তো এই জায়গাগুলো ভালো করে চিনিও না, কিভাবে কোথায় যেতে হয়। ঠিকই তো বলছো। আচ্ছা ঠিক আছে, এসব বাদ দাও। নুসাইবা কলেজে যাস না কেন? কাল থেকে যাব। আচ্ছা। তারপর আমরা অনেক মজা করলাম। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে ইমনকে ফোন দিলাম। হ্যালো ইমন। ভাই বলো। এই, আমি না তোকে কতবার বলেছি ভাই বলবি না, তবুও কেন বলিস? আচ্ছা সরি, আর বলবো না। আর শোন, কালকে 324 নাম্বার একটা বাড়িতে একটা মেয়েকে দিয়ে এসেছিলি। কেন?
তোর মুখ দেখেছে নাকি মেয়েটা? হুম। শালা, তুই এটা কি করলি? মেয়েটা আমাকে প্রায় চিনেই ফেলেছিল, আর মেয়েটা আমাদের কলেজেই পড়ে। কি বলিস? আর কালকে কলেজে গেলে মুখে মাস্ক লাগিয়ে যাবি, যেটা আমি দিয়েছিলাম। আচ্ছা। তোর আম্মু আব্বু কেমন আছে? আব্বু একটু অসুস্থ। কেন, কি হয়েছে? বুকে ব্যথা করে। আচ্ছা, আমি তোর অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা পাঠাচ্ছি, তুই ভালো একটা ডাক্তার দেখাবি তোর আব্বুকে। আর আমাদের বসের খবর কি? ভালো না, আমাদের বস এখন অন্যদের সাথে যোগ দিয়েছে। ও আচ্ছা, শোন, আমাদের দেশ থেকে দুশ্মনগুলো সব মেরেই ফেলতে হবে। আর আগামী সপ্তাহে আমাদের গ্রুপের সবাইকে একটা জায়গা জড়ো করবি, আমি তাদের সাথে কথা বলবো। আচ্ছা, তো এখন রাখি। আচ্ছা, আর কালকে কলেজে শেষ করেই যাবি আঙ্কেলকে নিয়ে। আচ্ছা। আমি ফোনটা রেখে দিলাম। সিসি ক্যামেরা চালু করতে দেখি নীলা আমার রুমের দিকে আসছে, তাই আমি তাড়াতাড়ি করে সিসি ক্যামেরাটা বন্ধ করে ফেললাম আর শুয়ে পড়লাম। আর ঘুমের ভান ধরলাম যাতে বুঝতে পারে আমি ঘুমিয়ে গেছি। নীলা এসে দেখে আমি ঘুমিয়ে আছি, তাই দরজাটা বন্ধ করে এসে আমার পাশে বসলো আর আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমার চুলগুলোতে হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ তার ঠোঁট যখন আমার ঠোঁটের সাথে লাগাতে যাবে, তখনই আমি চোখ মেলি। নীলা ভয়ে সরে যায়। আমি উঠে বললাম, কি ব্যাপার, কখন আসছো? এই তো এখন, আম্মু ডাকতেছে, অনেক রাত হয়েছে, খেয়ে আসতেছি। আচ্ছা চলো, নীলা মনে মনে বলল। সিট, যদি দেরি না করে তার ঠোঁটে আমার ঠোঁটে লাগিয়ে দিতে পারতাম কত ভালো হতো। আমি নিজে আসতে নীলার আব্বু বলল, রাতুল, তুমি কি কালকে ফ্রি আছো? আঙ্কেল, কেন? আমার সাথে আমার অফিসে একটু যেতে। ও আচ্ছা, কখন যাবেন? 11টায় একটা মিটিং আছে, তখন যাব। আচ্ছা, তাহলে তো আমি নীলাকে কলেজে দিয়ে এসেই যেতে পারবো। না, আমি যাব না, আমিও কাল তোমাদের সাথে যাব। কিরে, রাতুল আসার পর থেকে তুই কেমন যেন পাল্টে গেছিস। রাতুলের পিছু ছাড়তে চাইছিস না? আম্মু, আমি রাতুলকে বিয়ে করতে চাই। আমি নীলার কথা শুনে খাবার গলায় আটকে গেল। নীলা বলল, আরে আম্মু, আমি তো মজা করছি, আসলে রাতুল আর আমি অনেক ভালো ফ্রেন্ড। আর রাতুল যখন আমাদের বাড়িতে থাকে তখন তো আমি ওর সাথে থাকবো সব সময়। আচ্ছা যা। খাওয়া দাওয়া করে আমি আমার রুমে চলে আসলাম। এসে নীলার বাবার সিসি ক্যামেরাটা চালু করলাম। নীলার আব্বু হয়তো আমাকে সন্দেহ করছে। সিসি ক্যামেরা চালু করতে দেখলাম নীলার আব্বু নীলাকে বলছে, দেখ মা, রাতুলকে আমার কেন যেন সন্দেহ হচ্ছে। আমাদের গাড়ি যে এই রাস্তা দিয়ে যাবে কে জানে। আব্বু, তুমি মনে হয় পাগল হয়ে গেছো। রাতুল তো এই শহরের কোনো জায়গায় চিনে না। আম্মুর বান্ধবীর বাসা তো 3 রাস্তার মোড়ে একটু সামনে। আমাদের বাসা থেকে এতটুকু জায়গা যেতে 15 বার জিজ্ঞাসা করেছে। তো রাতুল কিভাবে আমাদের সম্মান আটকাবে? তাও ঠিক। আচ্ছা যা, ঘুমা গিয়ে, কাল অফিসে একটা মিটিং আছে। আচ্ছা বাই, গুড নাইট। নীলা তার বাবার রুম থেকে বেরিয়ে আমার রুমের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ কি যেন মনে করে আমার দরজায় ধাক্কা দিল। আমি দরজা লাগানোর কারণে খুলতে পারিনি। আমিও ঘুমিয়ে গেলাম। সকালে 9টায় উঠলাম। উঠে ফ্রেশ হয়ে দরজা খুলে নিচে যেতেই দেখি নীলা বসে আছে আর নুসাইবা আসছে। আমিও ওদের সাথে যোগ দিলাম। নুসাইবা বলল, রাতুল, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো। আজকে কলেজে যাবে না দুজন? না। ও, তাহলে আমাকে একটু দিয়ে আসবে প্লিজ রাতুল। নীলা, তুমি যাবে নাকি আমি একাই যাব? যাও, একাই। আচ্ছা। আমি যেই দরজার বাইরে পা রাখতে যাব, অমনি নীলা চিৎকার করে বলল, এই রাতুল দাঁড়াও, আমিও যাব। হঠাৎ এর আবার কি হলো? একবার বলে একাই যেতে, আবার বলে তাহলে নিয়ে যেতে। 5 মিনিট পর নীলা আসলো, বলল, এখন চল। আমি গাড়িতে উঠে পড়লাম, গাড়ি চালাতে লাগলাম। নুসাইবা বলল, রাতুল, তোমার গার্লফ্রেন্ড নাই? না। কেন? না, এমনি। গাড়ি চালিয়ে কলেজে চলে আসলাম। নুসাইবা, যাও, কলেজে এসে পড়ছি। আচ্ছা বাই। আমি গাড়ি ঘুরিয়ে বাড়ির পথে রওনা দিলাম।
বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আমি, নীলার আব্বু আর নীলা চলে গেলাম অফিসে। অফিসের মিটিং করতে লাগলো নীলা আর নীলার আব্বু। আমি ঘুরে ঘুরে দেখতে লাগলাম। হঠাৎ আমার ফোন এলো। আমি ফোনটা বের করে দেখি ইমন ফোন করেছে। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো, বল। ভাই, আমাদের বস আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আগামী সোমবারে RS শপিং মলে বম রাখবে। ওকে, তুই চিন্তা করিস না, আজকে সন্ধ্যায় আমি আসবো। এই বলে ফোনটা কেটে দিলাম। পেছন থেকে নীলা বলল, কোথায় যাবে? আমার একটা বন্ধু আজকে আসবে, তার সাথে দেখা করতে যাব, আর ছোট বোনের জন্য কিছু কিনে দিব। ও আচ্ছা। তোমাদের মিটিং শেষ? বাড়ি যাবে কখন? এক্ষুনি যাব, চলো। আমরা চলে আসলাম বাসায়। বাসায় এসে আন্টির সাথে গল্প করতে লাগলাম। গল্প করতে করতে দুপুর 2টা বেজে গেছে। আন্টি বলল, যাও গিয়ে ফ্রেশ হয়ে এসো, খাওয়া দাওয়া করবে। আচ্ছা আন্টি। এই 2-3 দিনের পরিচয়ে আন্টি আমাকে তার ছেলে বানিয়ে ফেলেছে। সব সময় খেয়াল রাখে। আমি ফ্রেশ হয়ে আসলাম, এসে খাওয়া দাওয়া করে নিলাম। আন্টি বলল, রাতে রুমের দরজা খুলে ঘুমাবে। সকালে তোমাকে ডাকতে গেলে দরজা বন্ধ থাকে, তাই ডাকতে পারি না। আর আমার সাথে মার্কেটে যাবে। কখন যাবেন আন্টি? একটু পর। নীলাকে জিজ্ঞেস করো তো নীলা যাবে কিনা। আচ্ছা। আমি নীলাকে জিজ্ঞেস করার জন্য নীলার রুমে ঢুকতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। নীলা তোয়ালে খুলে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আমি আবার বাইরে চলে আসলাম। বাইরে এসে দরজায় নক দিলাম। নীলা, আসবো ভেতরে? আসো। আমি ভেতরে যেতে দেখি নীলা তোয়ালেটা গায়ে জড়িয়ে নিয়েছে। নীলা বলল, কিছু বলবা? আন্টি বলেছিল আজকে একটু পর শপিংয়ে যাবে, তুমি যাবে নাকি? তুমি গেলে আমিও যাব। আচ্ছা, রেডি হয়ে নাও, আমি যাব। আচ্ছা। আমি এইটা বলে রুমের বাইরে চলে আসলাম। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসলাম। দেখলাম আন্টিও বসে আছে। আন্টি, নীলা আসেনি? না, ও এখনো রেডি হচ্ছে। তুমি গিয়ে দেখো তো ও এত দেরি লাগছে কেন। আচ্ছা আন্টি। এই বলে আমি নীলার রুমে চলে আসলাম। নীলা, তোমার এখনো হয়নি? জামার হুকগুলো লাগাতে পারছি না, একটু লাগিয়ে দাও। আচ্ছা। আমি নীলার হুকগুলো লাগিয়ে দিলাম। হঠাৎ দেখতে পেলাম নীলার ঘাড়ে একটা তিল। নীলার অনেক জায়গায় তিল আছে। হয়েছে, এখন চলো। চলো। আমি আর নীলা চলে গেলাম নিচে। নিচে যেতে দেখি পরিবারের সবাই বসে আছে। আঙ্কেল, আপনিও যাবেন নাকি? তোমার আন্টি আমাকে অফিস থেকে ফোন করে এনেছে। তাহলে তো ভালোই হলো। আমরা সবাই গাড়িতে উঠলাম, গাড়ি চালাতে লাগলাম। আর টুকটাক কথা বলছে। আমি শপিং মলের সামনে এসে গাড়িটা থামাতেই নীলার বাবা বলল, রাতুল, তুমি এই শপিং মল চিনো কিভাবে? 2 দিন আগে নীলা আমাকে নিয়ে এসেছিল এই শপিং মলে। ও আচ্ছা, চলো। আমরা সবাই ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে সবাই কিনতে লাগলো, আর আমি এক কোণায় বসে ফোন টিপছি। হঠাৎ নীলা ডাক দিয়ে বলল, এই রাতুল, এইদিকে আসো। আমি কাছে গেলাম। কি, বলো। দেখো তো, এই পায়েলটা কি সুন্দর না? সুন্দর, কিন্তু অনেক দাম। এর চেয়ে সুন্দর পায়েল আমি তোমাকে এনে দিব রাতে। এটা নিতে হবে না। আচ্ছা। এরপরে আমরা সবাই শপিং করে চলে আসলাম একটা দোকানে, একটা ল্যাপটপ কেনার জন্য আমার। নীলা, দেখো তো কোনটা ভালো হবে। ওকে। নীলা 5 মিনিট পর বলল, এই নাও, এটা এটা ভালো, আমিও ব্যবহার করি। আমি নীলার দেওয়া কম্পিউটারটা ভালো করে দেখলাম। এটা খুব সহজে হ্যাক করা যাবে। আমিও নীলার থেকে বুদ্ধিতে কম না, আমিও এটা নিয়ে নিলাম। পরে পুরো বিল মিটিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে সবাই সবার রুমে চলে গেল। আমি ল্যাপটপ নিয়ে ইন্টারনেট কানেক্টিভ করে আমি নিজেই একটা ওয়েবসাইট বানিয়ে নিলাম, কারণ এই ওয়েবসাইট থাকলে কেউ আর হ্যাক করতে পারবে না। আমি ওয়েবসাইট বানিয়ে ফ্রেশ হয়ে দরজা খুলে যেই বাইরে যাব অমনি কারোর সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম। আমি তাকিয়ে দেখে নীলা নিচে পড়ে আছে। আমি গিয়ে উঠিয়ে বললাম, ব্যথা পাও নাই তো নীলা? পাইছি। কোথায় ব্যথা পাইছো দেখি? মনে ব্যথা পাইছি, দেখবা? না না, থাক, দেখাতে হবে না, চলো।
হুম। আমি আর নীলা চলে গেলাম নিচে। নিচে গিয়ে আন্টি আঙ্কেলের সাথে গল্প করা শুরু করে দিলাম। আঙ্কেল বলল, আচ্ছা রাতুল, তোমার বাবার নাম যেন কি? শরীফ। কেন আঙ্কেল? বিখ্যাত বিজনেসম্যান শফিক চৌধুরীর ছেলে তুমি? আঙ্কেলকে সত্য বলা যাবে না, তাই বললাম, আরে আঙ্কেল কি বলছেন? উনি কোথায় আর আমি কোথায়? শরীফ তো অনেক নামের লোকজন আছে। আব্বু, তুমি যে কি বলো না। আচ্ছা আব্বু, আমরা নানুর বাড়ি যাব কিছুদিনের জন্য। এই শোনো না, আমিও যাব গ্রামে। অনেক দিন হলো যাই না। গতকালকে আব্বু ফোন করেছিল আমাকে দেখবে, তাই বলছি কি নীলার কথায় রাজি হয়ে যাও না। তোমরা যাও, আমার কাজ আছে, আমি যেতে পারবো না। তোমার কাজ নিয়ে তুমি থাকো, আমি যাব না। নীলামা, বোঝার চেষ্টা কর। তুই তো দেখেছিস আমার কত কাজ। দেখছি। 2 দিনের জন্য গেলে কাজ মরে যাবে না? আচ্ছা, কালই যাব। সত্যি? আর রাতুল, তোমারও যেতে হবে আমাদের সাথে। আঙ্কেল আমি কেন যাব? আপনারাই যান না। না, তোমার যেতে হবে, না হলে আমি যাব না। আচ্ছা যাব। এরপর আরও অনেকক্ষণ গল্প করলাম। গল্প করতে করতে রাত 11টা বেজে গেল, খেয়াল নেই। পরে সবাই গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে দরজা না লাগিয়ে ল্যাপটপ টিপতে লাগলাম। হঠাৎ নীলা আমার ঘরে এসে দরজা লাগিয়ে দিয়ে আমার কাছে আসলো আর বলল, কি করো? আমি নীলাকে দেখে তাড়াতাড়ি করে ল্যাপটপের কাজ বন্ধ করে গানের ফাইল ঢুকে একটা গান চালু করলাম আর গানের সাউন্ডটা কমিয়ে দিলাম। নীলা এসে ল্যাপটপ ঘুরিয়ে দেখে আমি গান শুনছি। নীলা যাও, ঘুমাতে যাও, আবার তো সকালে উঠতে হবে। না, আজকে আমি তোমার এখানেই ঘুমাবো। না, আমার এখানে ঘুমাতে পারবে না, কারণ আমি রাতে কি করি আমি নিজেই জানি না, আবার ওইগুলো করে ফেলতে পারি। তাই বলছি তোমার রুমে যাও। সমস্যা নাই, করলে করবে, পরে বিয়ে করে নেবে। না, তুমি যাও তোমার রুমে। না, আমি সোফায় শোবো, তবুও যাব না আজকে। এই মেয়ে দেখছি আজকে আমার রুমেই ঘুমানোর সব ঠিকঠাক করে রেখেছে। আমি আর কম কিসে। আমি ল্যাপটপটা বন্ধ করে দরজা দিয়ে আমার শার্ট খুলতে লাগলাম। নীলা দেখি আমার দিকে তাকিয়ে আছে। আমি আস্তে আস্তে নীলার দিকে যেতে লাগলাম। নীলা যেই দৌড় দিতে যাবে তখনই আমি ওর হাত ধরে বলি, কি ব্যাপার, ঘুমাবে না আমার রুমে? না, আমি আমার রুম ছাড়া অন্য রুমে ঘুমাতে পারি না। ছাড়ো, সকালে উঠতে হবে। আচ্ছা যাও। আমি নীলাকে ছেড়ে দিতেই নীলা দৌড়ে চলে গেল। আমি হাসতে রাখলাম। আমি জানতাম এই কাজটা করলে কোনো মেয়েই কোনো ছেলের সাথে থাকতে চাইবে না। আমি নীলার রুমে সিসি ক্যামেরা অন করলাম। দেখলাম নীলা কি করে। নীলা ঘরে গিয়ে বলতে লাগলো, এই 12 মিস হয়ে গেল। আমি কেমন মেয়ে যে ছেলের কাছে যেতে চাই, ছেলেটা কাছে আসলে আমি দূরে চলে যাই? যাই হোক, এইসব কথা বাদ দাও, এখন ঘুমাই। নীলা ঘুমিয়ে পড়লো। আমি দরজাটা হালকা চাপিয়ে দিয়ে এসে শুয়ে শুয়ে ল্যাপটপ টিপতে লাগলাম। হঠাৎ ফোনে কল আসলো। আমি তাকিয়ে দেখি আমার বোন কল করেছে। আমি ফোনটা রিসিভ করে বললাম, কি রে, কেমন আছিস? ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? ভালো আছি। খাইছিস রাতে? খাইছি, তুমি খাইছো? আচ্ছা, ভিডিও কলে ফোন দে তো, দেখবো তোকে। আচ্ছা ভাইয়া। এরপর আমার পিচ্চি বোনটা ভিডিও কল দিল। অনেকটা শুকিয়ে গেছে আর চিকন হয়ে গেছে। এরপর আরও অনেকক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। আমিও আর ল্যাপটপটা না টিপে ঘুমিয়ে পড়লাম। সকালে নীলার আব্বুর ডাকে ঘুম ভাঙলো। নীলার আব্বু বলল, রাতুল চলো নামাজ পড়ে আসি। আঙ্কেল আপনি একটু বসেন, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর দুজনে যাব। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম। এসে আঙ্কেলের সাথে চলে গেলাম মসজিদে। নামাজ পড়ে এসে একটু হাঁটাহাঁটি করলাম। বাসার এসে দেখি নীলা আর নীলার আম্মু রেডি হয়ে বসে আছে। এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলা? আচ্ছা তোমরা বসো, আমরা রেডি হয়ে আসতেছি। আচ্ছা যাও। রাতুল, তোমার সাথে কথা আছে, তোমার রুমে চলো।
আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে দেখি আমার কাপড় গুছিয়ে ব্যাগে ভেতরে রেখেছে। নীলা বলল, তোমার ওই ছোট ছোট কাপড় আমি ব্যাগে ভরতে পারি নাই, তুমি ভরে নিও। এইটা বলে নীলা দৌড়ে চলে গেল নিচে। আমি হাসতে লাগলাম, মেয়েটা সত্যি পাগল। আমি রেডি হয়ে ব্যাগটা নিয়ে নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখি আঙ্কেল চলে আসছে। আঙ্কেল বলল, চলো রাতুল, খেয়ে নিই। আচ্ছা চলেন। আমরা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে সবাই গাড়িতে বসলাম। আমি গাড়ি চালাতে লাগলাম। গাড়ি চলছে তার আপন গতিতে। আমি গুগল ম্যাপ অনুযায়ী যাচ্ছি। গাড়িতে সবাই কথা বলছে, আমিও টুকটাক কথা বলতে লাগলাম। প্রায় 5 ঘন্টার পথ অতিক্রম করে আসলাম নীলার নানা বাড়িতে। নানা বাড়িতে আসতেই নীলা দৌড়ে তার মামা মামির কাছে চলে গেল। মামা মামি কেমন আছেন? এতদিন পর আমাদের কথা মনে পড়লো। কলেজে থাকার কারণে আসতে পারি নাই, এখন তো এসেছি। এখন চল ভিতরে। আমরা সবাই ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে দেখি এটা বাড়ি না রাজপ্রাসাদ। কি অবাক হচ্ছ? এটা তো রাজপ্রাসাদ থেকে কম না। আমার নানা এই গ্রামের জমিদার, আমাদের অনেক জমি আছে। ও আচ্ছা। বড় মামা আমাদের রুমটা যদি দেখিয়ে দিতে আমরা ফ্রেশ হয়ে আসতাম। নীলা, এই ছেলেটাকে? এইটা আমার ফ্রেন্ড আর আমার গাড়ির ড্রাইভার। ও আচ্ছা, চল। তারপর নীলার মামা আমাদের 2 তলায় এনে আমাদের রুমটা দেখিয়ে দিল। আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে দেখি নীলা আমার ল্যাপটপটা বের করে লক খোলার চেষ্টা করছে। রাতুল, এটার লক কি? এটার লক নেই, আমার ফিঙ্গার ছাড়া খুলবে না। ও আচ্ছা, এখন রেস্ট নাও, বিকালে ঘুরতে যাব। আচ্ছা। আমি বিছানায় শুয়ে পড়লাম। নীলা চলে গেল। বিকাল 4টে বাজে। হঠাৎ একটা মেয়ে এসে আমাকে ডাকতে লাগলো আমার নাম ধরে। এই যে, হ্যালো মিস্টার, আপনি আমার রুমে ঘুমাচ্ছেন কেন? আর আপনি কে? আমি নীলার ফ্রেন্ড। ও, আপনি আপুর ফ্রেন্ড? আচ্ছা, আপনি শুয়ে থাকেন, পরে কথা হবে। আমি আবার ঘুমিয়ে গেলাম। শরীর ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুমিয়ে আছি, হঠাৎ মনে হলো আমার শরীরের উপর পানি পড়ছে। আমি লাফ দিয়ে উঠে পড়লাম। দেখে নীলা আর তাবাসুম দাঁড়িয়ে হাসছে। আমি বললাম, এ কি করলে? সকাল সকাল আমার ঘুমটা নষ্ট করে দিলে, আবার আমাকে গোসল করিয়ে দিলে। ঘড়িতে তাকিয়ে দেখ তো কয়টা বাজে। আমি ঘড়িতে দেখি প্রায় 1টা বাজতে চলেছে। আমি বললাম, তোমরা আমাকে আরো আগে ডাক দিবা না? আম্মু মানা করেছে, তাই আর ডাকতে দেই নাই। আচ্ছা, গোসল যখন করে ফেলেছো, যাও একবার ফ্রেশ হয়ে নিচে আসো। আচ্ছা, তোমরা যাও, আমি আসছি। ভাইয়া, একটা কথা। বলো। ভাইয়া, আপনার প্যান্টের চেন খোলা। নীলা আর তাবাসুম হাসতে হাসতে চলে গেল। আমি নিচের দিকে তাকিয়ে দেখি চেন তো বন্ধই আছে। ওরা মজা করেছে। আমি আর কিছু না ভেবে ভেতরে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম। ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আঙ্কেল, আন্টি, নীলার বড় মামা, বড় মামার বউ আর একজন বসে গল্প করছে। আমাকে দেখে আন্টি বলল, আরে রাতুল, এখন উঠেছো? না, আরও আগে উঠেছি। দুপুর হয়ে গেছে, তাই ফ্রেশ হয়ে নিচে আসলাম আপনাদের সাথে গল্প করতে। তাহলে আসো, এইখানে বসো। আমি গিয়ে বসে পড়লাম। বসতেই নীলের বড় মামা বলল, আচ্ছা রাতুল, তোমার আন্টির কাছে তো সব শুনলাম, তোমাকে একটা গিফট দিব, নিবা তো? আপনারা খুশি হয়ে দিয়ে দিলে নিব না কেন? নীলের বড় মামা আমার হাতে একটা গাড়ির চাবি ধরিয়ে দিল। আমি বললাম, আঙ্কেল, এটা কিসের জন্য? এই নাও, এইটা তোমার গিফট। এটা আমার মেয়ে আর নীলার জন্য গাড়ি দিলাম। তুমি ওদেরকে কলেজে নিয়ে যাবে আর নিয়ে আসবে। আর এই নাও ড্রাইভিং লাইসেন্স আর 1 লক্ষ টাকা, এইগুলো সব তোমার। ধন্যবাদ আঙ্কেল। মামা, আজকে আমি তাবাসুম আর রাতুলকে পুরো গ্রামটা ঘোরাবো। আচ্ছা ঘুরিস। আর বাহিরে আমাদের ট্রাক আছে, ওইটা বিকালে নিয়ে যাবি তোদের সাথে। আর 4টার পর বের হবি।
এর আগে অনেক রোদ থাকে। আচ্ছা আচ্ছা ভাই, আব্বু আম্মু চলো খেয়ে নিই সবাই, পরে আবার গল্প করা যাবে। আচ্ছা চল। এরপর সবাই খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রুমে এসে দরজা বন্ধ করে ল্যাপটপে কাজ করছি। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ শুনে ল্যাপটপটা রেখে দরজাটা খুলে দিলাম। খুলতে দেখি তাবাসুম দাঁড়িয়ে আছে। কি বলবে তাবাসুম? না, রুমে আসতে পারি? আসো। এরপর রুমে আসলো আর আমার ফোন নিয়ে কি যেন খুঁজতে লাগলো। কি খুঁজছো? তোমার ফোন নাম্বার বের করা যায় না কেন? তুমি নাম্বার পাবে না, আমি বলি তুমি নাম্বারটা তুলো। ওকে। 011, এটা হলো আমার নাম্বার। এই 3 সংখ্যার নাম্বার কিভাবে হয়? আমার সাথে মজা করছো তাই না? না, তুমি ফোন দিয়ে দেখো। সত্যি তো, এটা তোমার ফোন নাম্বার। আচ্ছা, তুমি কি কারোর সাথে রিলেশন করো? না, আমি রিলেশন করি না। তুমি? আমিও করি না, কিন্তু এখন একজনকে দেখে খুব পছন্দ হয়ে গেছে। ও তাই? কাকে? এখন বলবো না, পরে বলবো। আচ্ছা, তোমার ইচ্ছে। আচ্ছা, ঘুরতে যাওয়ার সময় আমাকে ডাক দিবে। আমি এখন ঘুমাই একটু। না, আমি ঘুমাবো তোমার সাথে? তুমি কি পাগল হয়ে গেছো? আমরা ফ্রেন্ড। আর নীলাকে ডাক দাও। নীলা আপুকে লাগবে কেন? আমি আছি না। ধ্যাত, ঘুমাবোই না। একটা কাজ করো। কি কাজ বলো? আমার জন্য একটা হেডফোন নিয়ে আসো আর নীলাকে বলবা আসতে। ওকে, আমি এই যাচ্ছি, এই আসছি। আমি দরজাটা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে নীলার দরজা ধাক্কা নিতে আমার ঘুম ভাঙলো। আমি গিয়ে দরজা খুলে দিতে নীলা বলল, কি হয়েছে রাতুল তোমার? কিছু না, ঘুমিয়েছিলাম, তাই হয়তো শুনতে পাইনি। আচ্ছা তাহলে ফ্রেশ হয়ে আসো, আমরা এক্ষুনি বের হব। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে চলে গেলাম নিচে যেতেই দেখি 2টা ডানা কাটা পরী আমার সামনে বসে আছে। আমি বললাম, নীলা চলো। চলো। আমরা বাইরে বেরিয়ে ট্রাকটা নিয়ে ঘুরতে গেলাম নদীর পাড়ে। নীলা বলল, রাতুল, আমাদের দেখতে কেমন লাগছে? ভালো লাগছে। শুধু ভালো লাগছে, অন্য কিছু না? অন্য কিছু আবার কি হবে? আমরা নদীর পাড়ে এসে বসলাম। তাবাসসুম বলল, রাতুল, ওই দেখো বাদামওয়ালা, যাও আমাদের জন্য বাদাম নিয়ে এসো। আচ্ছা, তোমরা বসো, আমি নিয়ে আসছি। আমি গিয়ে বাদাম নিয়ে আসলাম। বাদাম খাচ্ছি আর নদীর সৌন্দর্য উপভোগ করছি। প্রায় 6টার উপর বেজে গেছে। হালকা হালকা শীতও করছে। নীলা বলল, রাতুল, তাবাসসুম চল বাসায় চলে যাই, আমার শীত করছে। আমারও হালকা হালকা শীত করছে। আচ্ছা চলো, তোমরা তো শহরে থেকে অভ্যস্ত, তাই গ্রামের সাথে তোমরা মানিয়ে নিতে পারো না। আচ্ছা চলো। এরপর আমরা চলে আসলাম 3 রাস্তার মোড়ে। গাড়িটা থামাতে বলল নীলা। তাবাসসুম, এইখানে কি মেলা হয় নাকি? প্রতি বছর শীতের সময় এইখানে একটা মেলা বসে, কাল থেকে মেলা শুরু। ও ওয়াও, তাহলে তো কালকে আসতেই হবে। আমি কখনো গ্রামের মেলা দেখি নাই। চলো, ওইখানে শীতের পিঠা বানাচ্ছে, আমরাও খেয়ে আসি। চলো। আমরা চলে গেলাম পিঠার দোকানে। দেখি একজন বৃদ্ধ লোক বসে পিঠা বানাচ্ছে। আমি বললাম, চাচা আমাদেরকে 2টো করে পিঠা দাও তো। আচ্ছা বাবা, তোমরা বসে। বাবা, তোমাদেরকে তো আগে এই গ্রামে কখনো দেখি নাই। তাবাসসুমকে তো আমরা সবাই চিনি, তোমাদের চিনলাম না। চাচা, এই মেয়েটার নাম নীলা, এখানকার জমিদারের নাতি, আর আমি ওর ফ্রেন্ড। ও আচ্ছা। আমরা পিঠে খেয়ে চলে আসলাম বাড়িতে আসতে দেখি সবাই উঠানে বসে গল্প করছে। আমরাও গিয়ে যোগ দিলাম। গল্পের মাঝখানে তাবাসসুম বলল, আচ্ছা সবাই একটা গেম খেলি। সবার নাম লেখা হবে, একজন একটা একটা করে নাম বলবে, সবাই যা করতে বলবে তাই করতে হবে। এরপর সবাই খেলা শুরু করলাম। খেলতে খেলতে হঠাৎ নীলার নাম আসলো। সবাই বলল, একটা গান গাইতে হবে, আর তুমি তো ডান্স করতে পারো, আমাদের নাচ দেখাতে হবে। গান গাইতে পারি কিন্তু নাচতে পারবো না,
সবার সামনে আমার বুঝি লজ্জা করে না? আরে শরম কিসের, সবাই তো তোমার আপনজন। আচ্ছা আচ্ছা, আমি শুরু করছি। এরপর নীলা একটা খুব সুন্দর গান আমাদের সামনে উপস্থাপনা করলো। এবার নাচের পালা। আমরা সবাই গোল হয়ে বসলাম। নীলা এর মাঝখানে দাঁড়ালো আর বলল, আমি তো একা ডান্স করতে পারবো না, আমার সাথে আরেকজন লাগবে। এখানে তো তোর মতো একজনই আছে, রাতুল ছাড়া। রাতুল, তুমিও গিয়ে ওর সাথে ডান্স করো। কিন্তু আঙ্কেল, আমি তো ডান্স করতে পারি না। সমস্যা নাই, আমি তোমার হাত ধরে নাচবো দুজন। এরপর সবার অনুরোধে আমরা নাচ করলাম। নাচ করতে করতে হাঁপিয়ে গেছি। আমি বসে পড়লাম। নীলা আর 5 মিনিট নেচে বসে পড়লো। সবাই ভা ভা করতে লাগলো। আমরা সবাই আরও অনেকক্ষণ গল্প করলাম। রাত 1টা বেজে গেছে। এরপর সবাই বাড়ির ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করে সবাই সবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। এইভাবেই 4টে দিন কেটে গেল। সবাই মজা করছে অনেক। আজকে চলে যাব সবাই শহরে। আমি গিয়ে সবার লাগেজগুলো গাড়িতে তুললাম। আমাদের সাথে তাবাসসুমও যাবে, নীলা বলল। বড় মামা, তাবাসসুম কিন্তু আমাদের সাথে শহরে যাবে। এই গ্রামে তো ভালো কলেজই নেই, আছে একটা, কিন্তু এটা অনেক দূরে, তাই তোদের সাথে দিয়ে দিব। এইখানে তোর ভার্সিটিতে ভর্তি করিয়ে দিবি। এরপর আমরা সবাই খাওয়া দাওয়া করে রওনা দিলাম শহরের উদ্দেশ্যে। আমি ড্রাইভ করছি, আমার পাশে আঙ্কেল, পিছনে আন্টি, নীলা আর তাবাসুম। সবাই গল্প করতে করতে চলে আসলাম। শর্টকাট রাস্তা দিয়ে চলে এসেছি 3 ঘন্টার মধ্যে। বাড়িতে এসেই সবাই সবার রুমে চলে গেল। আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে শুতেই ইমনের কল। হ্যালো, বল। ভাই, আজকে কিছু একটা করতে হবে, না হলে আমাদের বস আরও অনেক লোকের সাথে হাত মিলিয়ে নেবে। ওকে, তুই চিন্তা করিস না। আর এখন সবাইকে ফোন করে বলে দে যে আজ রাতে 11টায় মিশন যাব। আচ্ছা ভাই, আপনার জন্য কি গাড়ি পাঠিয়ে দেব? না, আমার নিজের গাড়ি আছে, ওইটা দিয়েই চলে যাব। আচ্ছা ভাই, আমি এখনই সবাইকে বলে দিচ্ছি আর সব কিছু রেডি করে রাখতেছি। ওকে, আমি ফোনটা কেটে দিলাম। আমি রেস্ট নিয়ে 30 মিনিট পর নিচে নামলাম। দেখি আঙ্কেল, আন্টি আর তাবাসুম বসে আছে। আমি তাদের কাছে গেলাম। গিয়ে সোফায় বসে আন্টিকে বললাম, আন্টি, আজকে আমি একটা জায়গায় যাব, কালকে সকালে চলে আসব। কোথায় যাবে বাবা? আন্টি, অনেকদিন হয়েছে ছোট বোনটাকে দেখি না, তাই ভাবছি আজকে যাব এবং কাল সকালে চলে আসব। আচ্ছা, কখন যাবে? বিকেল 4টায় বের হব। ও আচ্ছা, তাহলে একটা কাজ করো, চলো আমার সাথে। কোথায় আন্টি? মার্কেটে, তোমার বোনটার জন্য কিছু কিনে দিই। না আন্টি, আমার কাছে টাকা আছে, আমি ওর জন্য কিছু কিনে নেব। না, তা হয় না। তুমি যদি আমার দেওয়া জিনিস না নাও, তাহলে তোমার সাথে আর কথা বলবো না। আচ্ছা আন্টি, চলেন। চলো। খালামণি, আমিও যাব শপিংয়ে। আচ্ছা, আয়। এরপর আমরা মার্কেটে চলে গেলাম। মার্কেটে গিয়ে আন্টি আমার বোনের জন্য কিছু কিনে দিল আর তাবাসুম কিছু জিনিস কিনলো। রাতুল, আর কিছু লাগবে না কি বলো? না আন্টি, যা দিচ্ছেন এতেই অনেক। আচ্ছা চলো, এখন বাসায় গিয়ে তোমাকে কিছু রান্না করে খাইয়ে দিই। চলেন আন্টি। এরপর আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি গাড়িতে জিনিসগুলো রেখে চলে গেলাম আমার রুমে। রুমে গিয়ে ইমতিয়াজকে কল দিলাম। হ্যালো ইমতিয়াজ। বল। কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালো। আচ্ছা, তোকে একটা জায়গার ঠিকানা দিই, এই জায়গায় এক্ষুনি চলে আয়। এত জরুরি কেন? আয়, তারপর বলবো। ওকে, 1 ঘন্টা উপরে লাগবে। ওকে, তুই আয়, আমি আসছি। এরপর ফোনটা রেখে দিলাম। ফোন রেখে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে যেতেই নীলা বলল, রাতুল, কোথায় যাচ্ছ? আমার বোনটাকে দেখতে যাচ্ছি। আমি যাব। তোর যাওয়া লাগবে না, তুই এইখানে থাকবি। কিন্তু আম্মু। কোনো কিন্তু না, ছেলেটাকে একটু একা থাকতে দে। আচ্ছা আম্মু, যাব না। নীলা এটা বলে চলে গেল। আমি গিয়ে আন্টিকে জড়িয়ে ধরে বললাম, আন্টি, এটা করার কি দরকার ছিল? বাবা, নীলা এখন বড় হয়েছে, আর তুমি তো যাচ্ছ তোমার বোনের কাছে। কেউ যদি বলে কি বলবা তখন? তাই আমি দিলাম না। এই নাও তোমার পছন্দের খাবার।
চিংড়ি মাছের ভুনা আর গরুর মাংস। আন্টি, এইসবের কি দরকার ছিল? যাও, তুমি টেবিলে বসো, আমি খাবার দিচ্ছি। আচ্ছা। এরপর আমি খাওয়া দাওয়া করে নীলার আম্মুকে সালাম করে বেরিয়ে পড়লাম ইমতিয়াজ যে ঠিকানা দিয়েছিল ওইখানে যেতেই দেখি ইমতিয়াজ আর আমার বোনটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তার কাছে যেতেই আমার বোন আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমার বোনটা অনেক বড় হয়ে গেছে। আমি গাড়ি থেকে বোনের জন্য যা যা গিফট এনেছিলাম সব বোনটার হাতে দিলাম। বোন দেখে অনেক খুশি। ইমতিয়াজ: বল। বন্ধু, তুই আমার একমাত্র ফ্রেন্ড, তুই ছাড়া আর কেউ নেই। এই সব বলবি না, তোর আম্মু আব্বু আছে। আচ্ছা, এখন চলে যা রাত হওয়ার আগে। আর এই নে, এইখানে টাকা আছে, গাড়িতে গ্যাস ভরে নিস। আরে বেটা, আমাকে কি তুই ফকির ভাবছিস? আমার কাছে টাকা আছে। তুই রাখ। এরপর আমি ইমতিয়াজকে বিদায় দিয়ে আস্তানায় চলে আসলাম। আসতেই সবাই সালাম দিল। আমি বললাম, ইমন কোথায়? ভাই, ইমন একটু বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে। আচ্ছা শোনো, এখন থেকে তোমরা সবাই আমার আন্ডারে কাজ করবে, আর প্রতিটা জেলায় গিয়ে আমাদের লোক সংখ্যা বাড়াবে আর গরিবদের সাহায্য করবে। আর একটা কথা মনে রাখবে, যে আমাদের সাথে শত্রুতা করবে সে সেই দিনই মারা পড়বে। ভাই, আপনি চিন্তা করবেন না। আর আমাদের বস আজকে রাতে 11টায় সামনের পথ দিয়ে যাবে। এখন তো 9টা বেজে গেছে, তোমরা সবাই বুলেট প্রুফ জ্যাকেট পরে নাও। সবাই চলে গেল রেডি হতে। ইমন আসলো আর বলল, ভাই আপনি চলে এসেছেন? তোকে কতবার বলেছি আমাকে ভাই ডাকবি না, তবুও কেন ডাকিস? আচ্ছা, আর ডাকবো না। এই নে তোর সব কিছু। আমি ইমনের কাছে থেকে সব নিলাম। যা, তুই রেডি হয়ে নে। আচ্ছা। এরপর সবাই রেডি হয়ে নিল, আমিও রেডি হয়ে গেলাম। ঘড়িতে তাকিয়ে দেখি 9:50 বাজে। ইমন শোন। বল। সবার জন্য খাবার আনা হয়েছে? চল সবাইকে নিয়ে খেয়ে নি। আচ্ছা। এরপর সবাইকে নিয়ে খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করে জিরিয়ে নিলাম। সবাইকে নিয়ে বাইরে চলে আসলাম। বাইরে আসতেই সবাই সবার জায়গায় চলে গেল। ইমন, তৌফিক, রবিন, তোরা যা আর স্নাইপার ভালো করে গুলি ভরে নে। আর সবাইকে ব্লুটো দিয়েছিস তো? সবার কাছে আছে। আর এই নে, এটা দিয়ে সবার কাছে যোগাযোগ করা যাবে। দে। এরপর ইমন, তৌফিক, রবিন চলে গেল তাদের জায়গা মতো। আমি একটা সিগারেট ধরলাম, গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। এখান থেকে দেখা যাচ্ছে ব্রিজ দিয়ে 15টা গাড়ি আসছে। আমি সবাইকে বলে দিলাম সবাইকে সাবধান হতে। আমি গিয়ে রাস্তায় শুয়ে পড়লাম। গাড়ি আমার কাছে এসে থেমে গেল। ড্রাইভার এসে আমাকে ধাক্কা দিতেই আমি উঠে দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে বললাম, যা গাড়িতে বস, জীবনের মায়া থাকলে। ড্রাইভার চলে গেল গাড়িতে। আমি সবাইকে বললাম, ফায়ার। সবাই ফায়ার করতে শুরু করলো। গাড়ি থেকে অনেক লোক বেরিয়ে এসে আমাদেরকে গুলি করতে লাগলো। আমাদের সারা শরীরে বুলেট প্রুফ জ্যাকেট থাকার কারণে কিছু হচ্ছে না। ইমন, তৌফিক, রবিন, তোরাও ফায়ার কর। একে একে সব কটাকে গুলি করে মেরে ফেললো। আমাদের বস যখন পালাতে যাবে তখনই আমি লাথি মেরে মাটিতে ফেলে দিই তাকে, আর মাথা পিস্তল ঠেকিয়ে বলি, চল আমাদের সাথে। এরপর আমাদের গ্যাংয়ের সবাই চলে আসলো আমাদের আস্তানায়। তারপর আমাদের বসকে চেয়ারের সাথে বেঁধে বললাম, কেন আমাদের সাথে এমন শত্রুতা করলি? তো কি করবে, আমার তোদের লাগবে না, আর আমি গরিবদের ঘৃণা করি। ও আচ্ছা ইমন, আমার ফার্স্ট এড বক্সটা নিয়ে আয় তো। এই নে। আমি বক্সের ভেতর থেকে একটা তার কাটা বের করে দিলাম বসের পায়ে গেথে। বস জোরে চিৎকার করে উঠল, কি গরিবের সব টাকা লুটে এখন আমাদের থেকে অন্যদের সাথে যোগ দিয়েছিস? ইমন, ল্যাপটপটা নিয়ে আয়। আচ্ছা। এরপর ইমন ল্যাপটপ নিয়ে এলো। এই নে, এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তোর সবগুলো টাকা ট্রান্সফার কর, না হলে তোকে মরতে হবে। আমি তোকে সব টাকা দিয়ে দিব, তবুও তুই আমাকে মেরে ফেলিস না। আগে তোর সব টাকা ট্রান্সফার করবি, তারপর দেখা যাবে। এরপর বস সব টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। আমি আর কিছু না বলে বসের বুকে 10টা গুলি করলাম, আর তার কাটা 15টা তার বুকে গাঁথিয়ে দিলাম, আর বুকের মধ্যে লিখিয়ে দিলাম, ডার্ক ডেভিল। ইমন, আজকে থেকে আমাদের গ্যাংয়ের নাম ডার্ক ডেভিল। যা, সব লোকগুলোকে 3 রাস্তার মোড়ে ফেলে আসবি, আর এইটাকে ল্যাম্পপোস্টের সাথে টাঙিয়ে আসবি। আচ্ছা যা, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে।
আর তোমরা 15 জন এইখানে থাকো, আর বাকিগুলো আমার সাথে আসো। সবাই ইমনের সাথে চলে গেল। আমরা গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে দেখি সবাই এসে পড়েছে। আমি ঘুরতে তাকিয়ে দেখি 3:54 বাজে। ইমন, যা, তোরা সবাই গিয়ে ফ্রেশ হয়ে আয়, তোদের সাথে কথা আছে। আচ্ছা। এরপর ইমন সহ সবাই ফ্রেশ হয়ে আসলো। আমি তোদের সবার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি, আর একটা কোম্পানি খুলবো গরিবদের জন্য। তোমরা কি বলো? বস, ভালোভাবে খুলেন। আর তোমাদের যা টাকা দিব সব টাকা গরিবদের দিবেন। আর আপনাদের বেতন প্রতি মাসে মাসে পেয়ে যাবেন। আর প্রতিটি জেলায় আমাদের গ্যাংয়ের নাম শুনতে চাই। বস, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আমাদের গ্যাংয়ের নাম পুরো শহরে সবার মুখে থাকবে, আর সমাজ থেকে মাদক, ড্রাগস এই সব তুলে নিব আমরা। ওকে, আর তোমরা সবাই বাড়িতে চলে যাও এখন। এইখানে থাকলে সবাই ধরা পড়ে যাব। আচ্ছা বস। এরপর সবাই চলে গেল বাড়িতে। আমি, ইমন, তৌফিক আর রবিনকে নিয়ে চলে আসলাম 5 স্টার হোটেলে। সকাল হতেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমি বাড়িতে গিয়ে কলিং বেল দিতেই আন্টি এসে দরজা খুলে দিল। আন্টি, 3 রাস্তার মোড়ে দেখে আসলাম পুলিশ আর সারা এলাকার লাশ আর রক্ত। আমরাও খবরে দেখলাম নতুন গ্যাং বের হয়েছে, নাম ড্রাগ ডেভিল। ও আচ্ছা, তো মনে হয় কলেজও বন্ধ থাকবে। তুমি ফ্রেশ হয়ে এসে খেয়ে নাও। আচ্ছা। এরপর আমি চলে গেলাম রুমে। রুমে গিয়ে দেখে নীলা আমার রুমে ঘুমিয়ে আছে, আর নীলার প্লাজো হাঁটু অবধি উঠে আছে। আমি গিয়ে নামিয়ে দিলাম আর ডাক দিলাম, নীলা, এ নীলা। কি হয়েছে? ওঠো, আমি এসেছি। নীলা চোখ মেলে আমাকে দেখে বলল, কখন আসছো? এই তো 10 মিনিট হলো আসছি। তুমি আমার রুমে ঘুমাচ্ছ কেন? এমনি। আচ্ছা যাও, রেডি হয়ে আসো, আবার তো কলেজ যেতে হবে। কয়েকদিন কলেজ বন্ধ থাকবে। কেন? তুমি টিভিটা ছেড়ে খবরের চ্যানেল দাও, দেখো কি হয়েছে। আমি ফ্রেশ হতে যাই। আচ্ছা। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি নীলা কার সাথে যেন কথা বলছে। নীলা, নীলা পেছনে তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি, তাই ফোনটা কেটে দিল। কার সাথে কথা বলছিলে? আমার এক বান্ধবী কল দিয়েছিল, জিজ্ঞাসা করছিল আজকে কলেজ খোলা নাকি। আমি না করে দিয়েছি। ও আচ্ছা, যাও তুমি ফ্রেশ হয়ে এসো। নীলা চলে গেল ফ্রেশ হতে। আমি টিভিতে তাকিয়ে দেখি আমরা যাদের গুণ করেছি তারা সবাই এখানে আছে। আমি মুচকে হাসলাম। এরপর নীলা আসলো। আমি আর নীলা চলে গেলাম নিচে। নিচে গিয়ে দেখি আঙ্কেল কি যেন চিন্তা করছে। আঙ্কেল, কিছু কি হয়েছে? না, কিছু হয় নাই। তুমি কখন আসছো? এই তো 30 মিনিটের উপর হবে। আচ্ছা চলো খেয়ে নিই, ক্ষুধা লাগছে অনেক। আঙ্কেল চলেন। এরপর আমরা খেয়ে গল্প করতে লাগলাম। গল্প করার মাঝে হঠাৎ ইমনের ফোন সাইলেন্ট থাকার কারণে আমি বুঝতে পেরেছি। আমি বললাম, আন্টি আপনারা গল্প করেন, আমি ওয়াশরুম থেকে আসছি। আচ্ছা যাও। আমি চলে আসলাম আমার রুমে। রুমে এসে ইমনকে ফোন দিলাম। বল। একটা কোম্পানি পেয়েছি যেটা বিক্রি করে দেবে। কোম্পানিতে সব কিছু আছে, প্রায় 7,000 মানুষ কাজ করতে পারবে। কত টাকা চাইছে? 2,90,00,000 টাকা চাইছে। ওকে, আমি বিকেলে আসবো, তুই সব রেডি করে রেখে দে কাগজপত্রগুলো। আচ্ছা। আমি ফোনটা রেখে চলে গেলাম নিচে। গিয়ে আবার গল্প করতে শুরু করলাম। আমি আন্টিকে বললাম, আন্টি আপনাদের সাথে আমার কিছু কথা আছে। বলো। আমি শুধু আপনার সাথে বলবো, অন্য কারোর সাথে না। ওকে চলো তোমার রুমে। আমি আন্টিকে নিয়ে আমার রুমে চলে আসলাম। চলুন নীলা আর নীলার আব্বু কি বলে শুনে আসি। আব্বু আম্মুকে একা নিয়ে গেল কেন? আমি কি করে জানবো? এইভাবে নানান কথা বলতে লাগলো। আমি আন্টিকে বললাম, আন্টি আমার কিছু টাকার প্রয়োজন ছিল, যদি একটু সাহায্য করতেন 3 মাস পর আবার ফিরিয়ে দেব। কত টাকা বলো? 5 লাখ টাকা। আম্মু অসুস্থ। তুমি আমাকে আগে বলবা না? ওকে, তুমি ওয়েট করো, আমি আসতেছি। কিছুক্ষণ পর আন্টি এসে বলল, এই নাও, এখানে 20 লক্ষ টাকা আছে, হাসপাতালে তো লাগবেই, তোমার কাছে রেখে দিও। কিন্তু আন্টি পরে কিভাবে শোধ করব? পরে না হয় একটা ভালো চাকরি করে আমাকে দিও আস্তে আস্তে। আচ্ছা আন্টি। আন্টি আমি এই টাকাটা 5টায় আমার এক বন্ধুর কাছে দিয়ে আসবো,
ও আমার পরিবারের খেয়াল রাখে, আর নীলাকে বলবেন না। আচ্ছা। এরপর আমরা নিচে চলে গেলাম। নিচে যেতেই নীলা বলল, আম্মু কি বলছে তোমাকে রাতুল? কিছু না, আমার জন্য একটা গিফট আনছে, ওইটাই দিল। ও, তো এইখানে দিলে কি হতো? রাতুল বাবার লজ্জা করছিল তাই দেয় নাই। মনে মনে। প্লাস আন্টিও দেখি ভালোই মিথ্যে কথা বানিয়ে বলতে পারে। আচ্ছা আন্টি, অনেক তো আড্ডা দিলাম, আমি এখন একটু ঘুমাই। আচ্ছা যাও। আমি আমার রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। শুতেই ঘুম চলে আসলো। কাল সারা রাত জাগা হয়েছে, তার কারণে শরীরের ক্লান্তি আর ঘুম। বিকেল 3টায় অ্যালার্ম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠতেই দেখে নীলা আমার বুকের ওপরে ঘুমিয়ে আছে। আমি কিছু না বলে আরেকটু শুয়ে রইলাম। আসলে এতদিন নীলার সাথে চলার কারণে নীলার প্রতি আমার একটা ভালোবাসা জন্মে গেছে। কিছুক্ষণ পর দরজার ওই পাশ থেকে নীলার আম্মু বলল, নীলা, এই নীলা, তোকে সেই 2টায় পাঠিয়েছি রাতুলকে ঘুম থেকে ওঠাতে। এখন বাজে 3টার উপর, এখনো তুই কি করিস? এই নীলা, নীলা, তোমার আম্মু ডাকছে। কি কি? নীলা গিয়ে দরজা খুলে দিতেই নীলার আম্মু আসলো। রুমে এসে বলল, এতক্ষণ কি করছিলি? আসলে আম্মু কালকে অনেক রাত জাগার কারণে ঘুম পাচ্ছিল, তাই রাতুলের পাশে ঘুমিয়ে গেছিলাম। রাতুলকে তুই পছন্দ করিস তাই না? আসলে আম্মু। নীলা মাথা চুলকাতে চুলকাতে চলে গেল লজ্জায়। নীলার আম্মু আমাকে বলল, রাতুল, আমি জানি না তুমি কেমন, কিন্তু এতদিনে আমার সাথে থাকায় আমি তোমার কোনো খারাপ দিক দেখি নাই। আমি চাই আমার পাগলি মেয়েটাকে তুমি বিয়ে করো। কিন্তু আন্টি, আমার তো পরিবার নাই। তাতে কি হয়েছে, আমরা তো আছি। আচ্ছা আন্টি, এই সব নিয়ে পরে ভাববো। এখন আমি চাই আমার নিজের পায়ে দাঁড়াতে। তোমার টাকা লাগলে আমাকে বলবা, আমি দিব, কিন্তু আমি চাই তুমি আমার মেয়েটাকে সুখে রাখো। আচ্ছা আন্টি, এখন এইসব থাক, আমি ফ্রেশ হয়ে আসছি, আপনি যান। আচ্ছা বাবা। নীলার আম্মু চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি কেউ নেই। কিচেনের দিকে চোখ পড়লো। তাকিয়ে দেখি আন্টি রান্না করছে, আর আঙ্কেল আন্টিকে জড়িয়ে ধরে আছে। আমি দরজার কাছে গিয়ে কাশি দিতেই আঙ্কেল ছেড়ে দিল। আন্টি, আমি কিছু দেখিনি। আন্টি, কিছু আছে খাবার? বাবা, তুমি টেবিলে বসো, আমি আনতেছি তোমার জন্য খাবার। আচ্ছা। আমি গিয়ে টেবিলে বসলাম। বসতে নীলা খাবার নিয়ে আসলো। আমি খাবার খেয়ে রুমে গিয়ে রেডি হয়ে টাকাগুলো পকেটে নিয়ে চলে আসলাম। আন্টি বলল, বাবা এখনই যাচ্ছ? আন্টি, এখন চলে যাই, তাড়াতাড়ি এসে পড়বো। আচ্ছা। আমি বাইরে এসে গাড়িটা নিয়ে চলে আসলাম। প্রায় বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে। এসে দেখি সবাই দাঁড়িয়ে আছে। ইমন সব কাগজপত্র ঠিক আছে তো? তবুও তুই একবার দেখে নে। আমি দেখলাম সব ঠিক আছে। আমি অফিসের মালিকের সামনে যেতেই অফিসের মালিক আমাকে দেখে চিনে ফেললো। বলল, আরে রাতুল বাবা, তুমি এইখানে? আঙ্কেল, আমি এই অফিসটা কিনবো। বাবা, তুমি দেখে তোমার থেকে আরও কিছু টাকা কমিয়ে দিলাম। তুমি 2,30,00,000 টাকা দিলেই হবে। একসময় তোমার বাবার কারণে আমি এইখানে আসতে পারছি। এরপর আমি টাকাগুলো দিয়ে অফিসটা কিনে নিলাম। পুরো অফিসটা ঘুরে দেখলাম, সব ভালো আছে। আমি পুরনো সিমটা ফোনে ঢোকাতেই আম্মুর প্রায় 300+ কল, আব্বুর 500+ কল, আরও অনেকের কল আছে। আমি ফোন দিলাম আব্বুর কাছে। গলার সুর পাল্টে বললাম, এই যে চৌধুরী সাহেব, শুনেছি আপনি মেশিন বিক্রয় করবেন। কিন্তু কে আপনি? আমি কে সেটা চেনা লাগবে না। আপনার কাছে কতগুলো মেশিন আছে? 4,300 মেশিন আছে। কত টাকা হলে বিক্রি করবেন? 6 কোটি টাকা বিক্রি করব। আমি আপনাকে 4 কোটি দিব এখন, বাকি টাকা দেব অফিস চালানোর পর। ওকে। এরপর আমি আব্বুর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলাম। ইমন, শোন, শ্রমিক নিয়োগ দিয়ে দে, আর কালকের ভেতরে সব মেশিন চলে আসবে। ওকে। এরপর আমি বাসায় চলে গেলাম। বাসায় এসে দেখি নীলা আর আন্টি টিভি দেখছে। আমি গিয়ে আন্টির পাশে বসলাম। আন্টি বলল,
বাবা, নীলা তোমার উপর রাগ করেছে, রাগ ভাঙাও গিয়ে। কিন্তু আন্টি আপনার সামনে। যাও, নীলাকে রুমে নিয়ে যাও। ওকে আন্টি। এরপর আমি নীলাকে রুমে নিয়ে গেলাম। রুমে নিয়ে গিয়ে নীলাকে খাটে শুইয়ে দিলাম, আর আমি গিয়ে দরজা বন্ধ করে এসে নীলার ওপরে শুয়ে পড়লাম। নীলা বলল, এই তুই এইসব কি করছিস? ছাড় আমাকে, আমি ব্যথা পাচ্ছি, ছাড়। কেন? তুই তো এটাই চাইতি, এখন কেন দূরে সরে যাচ্ছিস? তুই আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলি? আমার বন্ধু এসেছিল, তাকে কিছু টাকা দিয়ে আসলাম আমার বোনের জন্য। ও, এটা আমাকে বলে গেলে কি হতো? আমি কি তোকে দিতাম না যেতে? দিতি, কিন্তু তুই আমার সাথে যেতে চাইতিস। নিয়ে গেলে কি হতো? কিছু না। আচ্ছা শোন, তুই যেটা করতে চাইছিস ওইটা করতে পারবি এখন? সত্যি? এরপর নীলা আমাকে তার নিচে ফেলে আমার ওপর চড়ে বসলো, আর আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। এই প্রথম কোনো মেয়ের ঠোঁটের স্পর্শ পেয়েছি। কি যে ফিলিংস হচ্ছে বোঝাতে পারবো না। প্রায় 20 মিনিট পর আমার ঠোঁটে জোরে একটা কামড় দিল, ছেড়ে দিল। আমি চিৎকার দিতেই আন্টি নিচের থেকে এসে দরজা নক দিয়ে বলল, নীলামা, দরজাটা খোল। কি হয়েছে রাতুলের? নীলা গিয়ে দরজা খুলে দিল, আর আন্টি আমার কাছে এসে দেখে আমার ঠোঁটে লিপস্টিক আর রক্ত পড়ছে। আন্টি এটা দেখে এসে ফেললো। আমি বললাম, আন্টি হাসছেন কেন? তোমার ঠোঁটে লিপস্টিক? আচ্ছা, যাই হোক। নীলা, তুই এটা কি করেছিস? দেখ তো ছেলেটার ঠোঁট থেকে কত রক্ত পড়তেছে। আসলে আম্মু, আমি বুঝতে পারি নাই যে কামড় লেগে যাবে। যা, এই রক্ত বন্ধ না হওয়া পর্যন্ত আমার সামনে নিয়ে আসবি না রাতুলকে। আচ্ছা যাও তুমি, আমি আসতেছি। নীলার আম্মু চলে গেল। নীলা আবার আমার ঠোঁটে তার ঠোঁট লাগিয়ে দিল। প্রায় 10 মিনিট পর রক্ত পড়া থামলো। নীলা বলল, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। ওকে। আমি গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। নীলাকে নিয়ে চলে গেলাম নিচে। নিচে গিয়ে দেখি আন্টি কফি খাচ্ছে। আমাকে দেখে বলল, রক্ত পড়া কমেছে? নীলা কিচেনে দেখ গিয়ে, কফি আছে, যা নিয়ে আয়। আচ্ছা আম্মু। এরপর নীলা চলে আসলো কফি নিয়ে। আমরা কফি খাচ্ছি আর কথা বলছি। দেখতে দেখতে 7 বছর কেটে গেল। 7 বছর পর। হ্যালো রাতুল। বল ভাই, তোর বোনের বিয়ে আগামী সপ্তাহ। ওকে, আমি কালকে চলে আসবো। ওকে, আয়। অফিসে বসে কথা বলছিলাম, ইমন বলল, ভাই, ঢাকাতে আমাদের কোম্পানি থেকে একটা ডিল হবে আগামীকাল। ওকে, তোর টেনশন করতে হবে না। আমি কাল আমাদের বাড়িতে যাব, আর তুই ওইখানে একটা ফ্ল্যাট রেডি করে রাখ। আমি গিয়ে ওইখানে থাকবো। আচ্ছা, তোর টেনশন করার দরকার নেই, আমি এখনই কিনে রাখতেছি। আর ঢাকায় আমাদের নতুন একটা কোম্পানি হচ্ছে। ওকে, আমি ওইখানে 1 মাস থাকবো, তুই চিন্তা করিস না। এরপর আমি চলে আসলাম বাসায়। আর হ্যাঁ, আপনাদের তো একটা কথা বলাই হয়নি, নীলার বাবা সব অপরাধ স্বীকার করেছে, তাই তার 5 বছরের জেল হয়েছিল, এখন বাড়িতে আছে। আর হ্যাঁ, আর একটা কথা, এখন এই চট্টগ্রাম আমাদের কথায় চলে। আজও জানতে পারেনি কেউ আমার আসল পরিচয়। ইমন আর আমাদের লোক ছাড়া অন্য কেউ জানে না। বাসায় এসে কলিং বেল দিতেই নীলা এসে দরজা খুলে দিয়ে বলল, আজকে আমাকে বিয়ে করতে হবে, না হলে আমি নিজের একটা কিছু করে ফেলবো। আমি ঘরে ঢুকে আন্টিকে বললাম, দেখেন তো নীলা কি বলছে, আজকেই নাকি তাকে বিয়ে করতে হবে। বাবা, অনেক দিন তো হয়ে গেল, নীলারও তো বয়স হয়েছে, আর তোমারও, এখন বিয়েটা করেই ফেলো। আন্টি, আমার আম্মু আম্মুর সাথে কথা বলে আমি বিয়ে করব। কাল আমি দেশে যাব নীলাকে নিয়ে। সত্যি? সব কিছু রেডি করে রাখো। আমি এক্ষুনি রেডি হয়ে ফেলছি। তোমার কাপড়? ওকে, যাও। আমি আন্টিকে বললাম, আন্টি একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। কি বলো? MK গ্রুপ অফ কোম্পানিকে চেনেন? এটা তো দেশের এক নাম্বারে আছে, সকল গরিব মানুষকে সাহায্য কর। কেন, কি হয়েছে? আন্টি, আপনার সামনে যে বসে আছে সেই কোম্পানির MD। আমার সাথে মজা করছো রাতুল? না আন্টি, আমি মজা করছি না। আর এই শহরের মাফিয়া কিং আমি। আন্টি, আপনার কাছে একটা রিকোয়েস্ট, কাউকে বলবেন না, নীলাকেও না।
আমার বিশ্বাস হচ্ছে না। এত বড় লোক তুমি আর আমাদের সাথে মিথ্যে বলেছ। সরি আন্টি। আন্টি আপনিও চলুন আমাদের সাথে। আর আঙ্কেলকে ঢাকায় আমাদের 2টা অফিস আছে, ওইখানে একটা অফিসে না হয় এমডি করে দেব। কিন্তু তোমার আঙ্কেল কি রাজি হবে? আমি রাজি করাবো, আপনি শুধু দেখেন কিভাবে রাজি করাই। দেখো চেষ্টা করে। আমি আমার সিমটা ফোনে ঢোকালাম, ঢুকিয়ে আঙ্কেলের নাম্বারে ফোন দিলাম। আসসালামু আলাইকুম মিস্টার রাফিক সাহেব। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি এমডি গ্রুপের এমডি বলছিলাম। আপনাকে একটা জব অফার দিব, আপনি কি করবেন? আগে শুনি কি চাকরি, তারপর ভেবে দেখব। ঢাকায় আমাদের 2টা অফিস আছে, ওইখানে একটাই আপনাকে এমডি নিয়োগ করা হবে, করবেন? আচ্ছা, আমি আপনাকে জানাবো। আজ রাত 4টায় জানাবেন। ওকে। আমি আন্টিকে বললাম, আঙ্কেল রাজি হয়ে গেছে। প্রায় 30 মিনিট পর কলিং বেল বাজলো। আন্টি গিয়ে দরজা খুলতে আঙ্কেল আন্টিকে জড়িয়ে ধরে বলল, জানো, বাংলাদেশের টপ বিজনেসম্যান আমাকে একটা চাকরি দিয়েছে ঢাকায়, এমডি নিয়োগ। তাহলে তো ভালোই। তুমি কি চাকরি করবা না কি ওইটা? করব, কারণ এই অফিসের বস বলেছে আমি কিভাবে না করতে পারি। এটি হলো গল্পটির প্রথম সিজন। দ্বিতীয় সিজন শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং আমাদের সাথেই থাকবেন।